ব্যাট অ্যাকাউন্টিং, লাস্ট ক্লাসে ব্যাট অ্যাকাউন্টিং ছিল আমাদের। স্যার 4.3 ছিল। ভ্যাট অ্যাকাউন্টিং কি হয়েছে না আমাদের? ব্যাট অ্যাকাউন্টিং স্যার হয়েছে, ব্যাট অ্যাকাউন্টিং হয়েছে। আর জি স্যার, ব্যাট 4.3 বোধহয় 2 দিন আলোচনা করছি, আমি রাজশাহীতে ছিলাম, তারপরে পরের ক্লাসেও আলোচনা করা হয়েছে, তাই না? জি 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 আচ্ছা। স্যার, আজকে ই নিয়ে হ্যাঁ, বিডিএস নিয়ে আলোচনা করার কথা। ভিডিএস নিয়ে। ওকে, ফাইন। জি স্যার। আমার মনে আছে আমি হয়তোবা ভ্যাট অ্যাকাউন্টিংটা আমি আলোচনা করেছি, থিওরিটিক্যাল বিভিন্ন এইগুলো নিয়ে কিভাবে লিখতে হবে না লিখতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালটা আমি দেখাই নেই। বাট সেটা আমরা জি জি দেখাবো, স্যার। কোনো এক ফাঁকে আমরা দেখাবো, অসুবিধা নেই। বাট বিডিএস যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর গুরুত্বপূর্ণ কি বলে অংশ, ভ্যাটের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এটা, তো সেহেতু আমরা এটাকে একটু শিখে নেই। করতে চাচ্ছি, তো আপনাদের বিডিএস নিয়ে কারো মানে একটা মানে প্রিলিমিনারি কোনো ধারণা অথবা কেউ কিছু জানতে চাচ্ছেন এরকম কোনো আছে কিনা? আমরা ক্লাসটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য কিছু কোশ্চেন আপনাদের একদম কি বলে এলিমেন্টারি থেকে অ্যাডভান্স লেভেলে যদি কোনো কারো কোশ্চেন থাকে, সেটা আমরা একটু নিতে পারি 1-2 মিনিটের জন্য, আদারওয়াইজ আমরা স্টার্ট করব। স্যার, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ধরেন আমাদের সাপ্লায়ার হচ্ছে ম্যানুফ্যাকচার করে আমাদের ইয়া দেয়, তা এরা কি 6.3 না দিলে কি ভ্যাট কাটা যাবে? মানে আপনার কোম্পানি কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি? আমার কোম্পানি ম্যানুফ্যাকচারিং, আমাদের সাপ্লায়ার, একটা সাপ্লায়ার সাপোজ ম্যানুফ্যাকচারিং, মানে তারাও ম্যানুফ্যাকচারিং, সাপ্লায়ারও ম্যানুফ্যাকচার করে আমাদেরকে দিচ্ছে, আমরাও ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইয়েস। তো তো এক্ষেত্রে কিন্তু সাপ্লায়ার 6.3 দেয় নাই, তাহলে সেক্ষেত্রে কি মানে বিডিএস কাটা যাবে কিনা? ভিডিএর যদি আপনার সাপ্লাইয়ার যদি 6.3 না দেয়, তাহলে সেক্ষেত্রে ভ্যাটটা তো আপনাকে দিয়ে দিতে হবে, কেন সে তো কমপ্লায়েন্স না। তো কমপ্লায়েন্স না যদি না আচ্ছা থাকে, তাহলে এটা ভ্যাটটা কি বলা আছে আমাদের সেকশন 49-এ বলা আছে যে আহ, যদি উচ্চে কর্তনকারী সত্তা, এখন আপনি তো কোশ্চেন যেটা করা হয়েছে তার আগে আমার আরেকটা জিনিস জানা দরকার, আপনি কি উচ্চে কর্তনকারী সত্তা কিনা? জি, আমরা উচ্ছেদ করতে পারি সপ্তাহে। উচ্চে কর্তনকারী সত্তা, তা উচ্চে কর্তনকারী সত্তা যদি হয়, সেক্ষেত্রে বলা আছে যে উচ্চে কর্তনকারী সত্তা অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কোনো সংগ্রহ করবে না, মানে সাপ্লাইস নিবে না। আর যদি নেয়, তাহলে সেক্ষেত্রে কি করবে সে, ওই ব্যক্তির যে দায় দায়িত্ব ছিল ভ্যাট সংক্রান্ত যে দায় দায়িত্ব ছিল সেটা সে বহন করবে। তো এখন যে সাপ্লাই দিয়েছে 6.3 ছাড়া, তো আসলে একমাত্র ফার্স্ট শিডিউল ছাড়া সবগুলোতেই আপনার 6.3 দিতে হবে। যেহেতু এটা ফার্স্ট শিডিউলের বাইরে যদি হয়, আর যদি সে 6.3 না দেয়, সেক্ষেত্রে তো আপনাকে ভ্যাট পে করতে হবে, আপনাকে আপনাকে পে করতে হবে। ও আচ্ছা, আপনার সেক্ষেত্রে তার নামে কাছ থেকে কাটা যাবে না, আমাকে পে করতে হবে। জি। সে কাটতে তো অসুবিধা নেই। হুম। আপনি কাটেন মানে কি, আপনি পুরা কাইটা সব সরকারকে জমা দেন, তাতে সরকার খুশি, কথা হলো কাটতে তো আর অসুবিধা নেই, কাটায় তো সমস্যা নেই। আপনি কেটে আপনার নামে জমা দিবেন, যেহেতু তার 6.3 নেই, সে তো আপনি আপনার নামে জমা দিয়ে দিচ্ছেন, আপনি ও আদায় করে নেন। সেক্ষেত্রে কি মানে কাটলেও আমাদের নামে জমা দিতে হবে এরকম, মানে তার আপনার নামে না? নামেই জমা দিতে পারেন, কেন তার তো আসলে বিন নাম্বার নেই, ও তার আচ্ছা তো কোনো বিন নাম্বারই নেই, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বিন নাম্বার আর না এখানে থাকলে কিন্তু আমাদের হ্যাঁ, নামে। এখন যদি আপনি স্যার তার নামে স্যার এখানে তার যদি নামে দেন, নিবন্ধিত এটা যে খুব হবে, কেন আসলে এটা যদি তার নামেও লিখলে যে কোনো সমস্যা হবে সেটাও না, লিখতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা, তার নামে যদি দেন, যে তার পক্ষ হয়ে যদি দেন, সেটাও আপনি লিখতে পারেন, এটার জন্য কোনো আইনগত কোনো কি বলে নেই, কেন যেমন সরকারের টাকাটা দরকার, টাকা দিলেই দরকার। হচ্ছে, গভর্নমেন্টকে টাকা দিলে হচ্ছে। টাকা দিলে, এখন কথা হলো যে আপনি তাকে তো আর বলে নাই যে আপনি তাকে রিপোর্ট করেন, যে মানে অফিসারের কাছে রিপোর্ট করতে হবে, এরকম কোথায় বলা নাই যে রিপোর্ট করতে হবে।
যে না ঠিক আছে ওই ব্যক্তি 6.3 দেয় না, আপনাকে ভ্যাট অফিসারকে রিপোর্ট করতে হবে, এরকম কথা বলা নেই। ভ্যাট অফিসার যদি আপনার কাছে কোনো হেল্প চায়, সহায়তা চায়, তাও বলা আছে কারা কারা সহায়তা করবে। তার তার কাছে বললে তার সহায়তা করার সুযোগ নেই। 82 তে, সেকশন 82 তে বোধহয় বলা আছে যে সহায়তাকারী কারা কারা হবে, ভ্যাট ডিপার্টমেন্ট সহায়তা চাইতে পারে সেকশন 82 অনুযায়ী। তো আপনি তার 6.3 দেয় নাই, তারপর আপনি কাটছেন, কাটার পরে তার নামে দেন, অসুবিধা নেই। বাট আপনাকে যেহেতু সে 6.3 নেই, তার নামে 6.6 ইস্যু করার কোনো বাধ্যবাধকতা নেই আপনার। জি, বলুন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, কোম্পানি তো নিবন্ধিত এবং অনিবন্ধিত দুইটা, এখন হুম। নিবন্ধিত হওয়ার পরও সে যদি 6.3 না দেয়, কারণ এটা কি এরকম বাধ্যবাধকতা আছে যে নিবন্ধিত হলে অবশ্যই 6.3 দিতে হবে? অবশ্যই। কিন্তু তার মানে কি, ধরেন আপনি যদি কেউ নিবন্ধিত হয় এবং সে 6.6 না দেয়, 6.3 না দেয়, দ্যাট মিনস সে কি চাচ্ছে, সে এই পুরো এই ট্রানজেকশনটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। কেন 6.3 না থাকা মানে কি, যে যেটা আপনার 6.3 ইস্যু করার কথা, 6.3 ইস্যু না করলে তো তার এই ইসে আসবে না, কি বলে, তার বুকস অফ অ্যাকাউন্টসে আসবে না, তার রিটার্নে আসবে না। দ্যাট মিনস কি, সে এটা হাইড হয়ে যাবে। তো সেহেতু কোন নিবন্ধিত ব্যক্তি অবশ্যই সে তার তো সেলস হিসেবে কনসিডার হবে না সেক্ষেত্রে। স্যার জি। সিক্স পয়েন্ট থ্রি অবশ্যই সে ইস্যু করবে একজন নিবন্ধিত ব্যক্তি। তবে এটা আবার ঠিক যে কেউ নিবন্ধিত হওয়ার পরে সে আবার কি হলো যে সে ডিলিস্টেড হয়ে গেল, তখন আবার আইনে বলা আছে যে ডিলিস্টেড হওয়ার পরে সে আর 6.3 অথবা এই ভ্যাটের কাগজপত্র ইস্যু করতে পারবে না। আছে না অনেকে, দ্যাট মিনস কি, আমি ডিলিস্টেড হয়ে গেলাম, এখন যাই আমি ইস্যু করি তাহলে এটা তো আমার সিস্টেমে আসবে না। দ্যাট মিনস সে আপনার এটা দিয়ে প্রতারণা করতে পারে। সে ধরেন কোনো কার্য হাসিল করতে পারে, আগে সে ব্যাটারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে তারপরে সে বলো যে 6.3 ইস্যু করে। 6.3 ইস্যু করলে তার নামে তো নিবন্ধনই নেই, তো ওই 6.3 তো কোনো ভ্যালুলেস। দ্যাট মিনস ওটা দিয়ে সে আরেকজন প্রতারিত হবে। তো সেই জন্য বলা আছে যে কেউ যদি নিবন্ধিত হয়, নিবন্ধন বাতিলের পরে সে সকল ধরনের কাগজপত্র ভ্যাট অফিসে জমা দিয়ে দিতে হবে, এবং নতুন করে সে কোনো চালান ইস্যু করতে পারবে না, কোনো 6.6 মানে কোনো ধরনের ডকুমেন্ট সে ইস্যু করতে পারবে না। এই একটু ডিজেবল করা আছে আমার, এটা স্ক্রিনটা ডিজেবল করা আছে, একটু এনাবেল করতে হবে। জি স্যার, করে দিয়েছি প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কারো কোশ্চেন না থাকে আমরা এখন মেইন কোর্সে যাই। ছোট্ট একটা তারপরে কোশ্চেন অ্যান্সার দেওয়া যাবে স্যার? হ্যাঁ, শিওর শিওর। স্যার যদি নিবন্ধিত প্লাস হচ্ছে সে এক্সপোর্ট ওরিয়েন্টেড, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, সেক্ষেত্রে যদি সে 6.3 ইস্যু না করে, হ্যাঁ। সেক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে? কারণ তো 0% জিরো রেটেড হয়ে যায়। আচ্ছা, ব্যাপারটা হলো যে জিরো রেটেড যদি হয়, তাকে তো মানে ফার্স্ট কথা হলো যে ভ্যাটে নিবন্ধিত ব্যক্তি সকল ধরনের নিয়ম কানুন মেনে চলবে। এখন আপনাকে সুযোগ দিয়েছে জিরো, যা আর জিরো কতটুকু জিরো সেটাও তো একটা কাউন্টিং এর প্রয়োজন আছে। এখানে কোশ্চেনটা হলো যে জিরো জিরো হইতে পারে, রিডিউস রেট হইতে পারে, স্পেসিফিক রেট হইতে পারে, সেটা ম্যাটার না। ম্যাটারটা হলো যে আপনাকে কমপ্লায়েন্সটা করা, আপনাকে এটাকে ইস্যু করতে হবে। মানে এরকম না যে ভ্যাট নেই, মানে আপনার জিরো দেখে জিরো তো আরো জিরো, এরকম না যে আপনার ভ্যাট নেই, ভ্যাটটা 0% করা হয়েছে, সেহেতু আপনাকে অবশ্যই 6.3 ইস্যু করতে হবে। এখানে নেই, কি বলে, আম, ছাড় নেই, আইনগতভাবে ছাড় নেই। এখন কথা হলো যে একটা লোক ভ্যাট অফিসার দেখলো যে এই 6.3 ইস্যুটা না করার ফলে ভ্যাট ডিপার্টমেন্টে কোনো রিস্ক আসে না। আসলে কিভাবে, যখন অডিট করে ভ্যাট ডিপার্টমেন্ট তখন কি করে, আসলে মূল টার্গেট কি, মূল টার্গেট তো রেভিনিউ জেনারেশন, রেভিনিউ কালেকশন। এখন সবারই রিসোর্স, আমরা কি করি, রিসোর্স যেখানে আমরা কোথায় ব্যবহার করি, যেখানে দেখি যে এখানে কাজ হবে। আমি এখন দুই ধরনের রিসোর্স আমার আছে, এখন আমরা ভ্যাটের ক্লাসও করতে পারি, আবার ওই যে বাংলা ক্লাসও করতে পারি, ইংরেজি ক্লাসও করতে পারি। মানে তিনটা অপরচুনিটি আছে, তিনটা ক্লাস তো একসাথে করা যাবে না। তা আমার যেটা খুব জরুরি সেটাতেই আমরা করব। এখন কথা হলো যে আপনার দেয়ার ইজ এ লট অফ হিউজ ট্যাক্স পেয়ার আছে। এখন যার থেকে কোনো ট্যাক্স আদায় হবে না, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড,
তাকে তো মানে তাকে অডিট করে কি লাভ হবে, দেখা গেল যে তারটা অডিটে আসতেছে না সেই জন্য। কিন্তু কথা হলো যে সবাই কি আপনার যার ভ্যাট নিবন্ধিত তাকে অবশ্যই কি করতে হবে, 6.3 ইস্যু করতে হবে। নট অনলি 6.3, মানে অল অ্যাক্টিভিটিস মানে হি হ্যাজ টু পারফর্ম, এটাই হলো কথা। কিন্তু এখন কথা হলো যে আমি যেটা বললাম যে আপনি বলেন স্যার এটা তো ভ্যাট ডিপার্টমেন্ট কোনো কথা বলে না, কোনো সময় বলেন, হ্যাঁ কেন বলে না, ওই তো বললাম যে আপনার কাছে যেহেতু ওর লাভ হবে না, আপনি যাওয়ার পরেই বলবেন ঠিক আছে আমি করিনি, আমার কি করবেন, 10,000 টাকা জরিমানা করেন। আপনি ঠিক আছে আমি সব ডকুমেন্টস দেখাচ্ছি, আমার এক্সপোর্ট হইলো কিনা, হয়েছে কিনা, হয় নাই সেটা দেখাচ্ছি, আমি পিআরসি দেখাচ্ছি, আমি এলসি দেখাচ্ছি, তখন কি করবে ভ্যাট ডিপার্টমেন্ট, ঠিক আছে নন কমপ্লেন্স 10,000 টাকা জরিমানা করে দিয়ে আসলো, শেষ। তাহলে আপনার পিছনে ঘুরে তো ওর লাভ হবে না। কিন্তু কোশ্চেনটা হলো যে আপনার তো অনেক ম্যাটার থাকতে পারে, আপনার ওনার বলতে পারে সিআইপি হবে, আপনার ভ্যাট ক্লিয়ারেন্স লাগবে, আপনার ভ্যাট ডিপার্টমেন্টে যাবেন, ক্লিয়ারেন্সের জন্য যাবেন, বলবেন যে ওরা কি সবকিছু মেনটেন করে কিনা, বলো যে না মেনটেন করে না, তাহলে ক্লিয়ারেন্স দেওয়া যাবে না, গেল একটা। আপনি বললেন যে আমি ভ্যাটের আমি যে করব ইনপুট ক্রেডিট নিব, যেহেতু আপনি অ্যাজ এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ইনপুট ক্রেডিট নিতে পারেন, আপনি ইনপুট ক্রেডিট নিতে যাবেন, আপনার দেখবে যে আপনার সব কমপ্লায়েন্স আছে কিনা, বুকস অফ অ্যাকাউন্টস আছে কিনা, 6.3 ইস্যু করতেছেন কিনা, দেন আপনাকে, যদি না হয় তাহলে আপনাকে ইনপুট ক্রেডিট দিবে না। তো দ্যাট মিনস আপনি যখন কোনো জিনিস চাইতে যাইবেন তখন তো আপনাকে এটা সেই সুযোগটা দিবে না, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে যেখানে আপনার সেই নন কমপ্লায়েন্স হলে তখন আপনাকে এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হইতে পারে। বাট কেন আপনার কাছে যাচ্ছে না ব্যাড ডিপার্টমেন্ট, যেহেতু জানে যে এর কাছে যে আমি কোনো কিছু পাবো না, সেই জন্য কিন্তু এটাকে কমপ্লায়েন্স করাটা দরকার আছে, এই জন্য যে আপনার কোনো কোনো না কোনো সময় এমন একটা পরিস্থিতি হইতে পারে, সেক্ষেত্রে আপনার এটা দরকার হইতে পারে। যেমন আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড, আবার পরবর্তীতে দেখা গেল যে আপনি কিছু মাল আম, করেন কি বলে লোকালিও বিক্রি করেন, তো যখন লোকালি এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড দুইটাই বিক্রি করতেছেন তখন কিন্তু আপনাকে মাস্ট, আপনার যদি অ্যাকাউন্টস না থাকে তাহলে তো আপনি এই এক্সপোর্টের কথা বলে আপনি চালান ইস্যু করবেন না, তারপরে কি এক্সপোর্টের সাথে আপনার লোকালও বিক্রি করে ফেলবেন। তো দ্যাট মিনস এরকম যখন পরিস্থিতি হবে তখন তো আপনার উপরে সন্দেহ আসবে, সন্দেহ আসার ফলে আপনার ফাইলটা কি হবে, মানে অডিটের আন্ডারে চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে যেটা হলো যে রিস্ক মানে কি, আপনার ব্যাপারটা হলো যে আপনি কি চান, কেউ কি চায় যে মানে একটা জিনিস চিন্তা করতে হবে যে সবাইকে অডিট করলে একটা ব্যাপার, কিন্তু যখন পার্টিকুলার কিছু ব্যক্তিকে অডিট করে দ্যাট মিনস আপনাকে মনে করতে হবে যে এই লোকগুলো ভালনারেবল ভ্যাটের আইনে, ভ্যাটের লোকদের কাছে এই লোকগুলো আপনাকে যে অডিটের ভিতরে ফেলা মানে যে আপনাকে সন্দেহ করতেছে আপনার কার্যক্রমের জন্য। আর যখনই আপনি, ব্যাপারটা হলো যদি আমরা অন্যভাবে উদাহরণ দেই, যে পুলিশ যখন একজনকে ধরতে যায় তখন কিন্তু সে ইনফরমেশন নিয়ে যায়, এবং যদি সে তাকে ইনফরমেশন না থাকে সহজে কেউ কিন্তু যেতে পারে না, মানে সুনির্দিষ্ট ইনফরমেশন ছাড়া। সে তো আপনাকে অডিট করা মানে কি, মনে করবেন যে আপনার থেকে কিছু তথ্য উপত্য নিয়ে এবং আপনাকে ধরার জন্যই, কেন সবার ভিতরে প্রবলেম আছে, কিন্তু যখন আপনাকে ধরবে তখন কি হবে যে সেই প্রবলেম গুলো যেটা ছোটখাটো প্রবলেম ছিল সে আপনি এড়িয়ে যেতে পারতেন, কিন্তু যখন আপনাকে অডিট হচ্ছে তখন কিন্তু আপনাকে সেটা এড়ানো সম্ভব হচ্ছে না, এবং একটা অডিট ফেস করা অনেক কিছু হ্যাসেল থাকে। তাহলে আমরা আসতেছি উৎসে মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালা। আচ্ছা, তো এখানে আমরা শুরুতে দেখলাম একটা বিধিমালা আছে, 2021 সালে একটা বিধিমালা করা হয়েছে, মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালা। এই বিধিমালাটা সম্পর্কে কারো ধারণা আছে এটা সম্পর্কে? মানে এই বিধিমালাটা কেন করা হয়েছে বলতে পারেন?
এটা কি 2016 সালের যে বিধিমালা সেটার কোনো অংশ, নাকি আইনের কোনো অংশ, নাকি আলাদা একটা বিধিমালা এটা? এটা 16 সালেরই একটা অংশ হতে পারে, বা 16 সালের আপডেট ভার্সন এরকম নাকি? হুম? মানে এটা আসলে কি এই যে বিধিমালা? আমরা তো জানি যে আমাদের একটা বিধিমালা আছে। 2016 তা- সালের বিধিমালার হ্যাঁ, ষোলো সম্পর্কে ধারণা সালেরটাই আছে? জানতাম স্যার। হ্যাঁ, জি, সরি, মানে 16 সালে একটা বিধিমালা আছে এটা জানতাম। এটা জানতেন। ভারত, ভারতে আছে একটা, স্যার 16তে বিধি বিধিমালা। স্যার এটা কি এসআরও 240? হুম। এটা কি এসআরও 240? এছাড়া 240। হুম। ও এসআরও 240, যেটা আচ্ছা আচ্ছা, যেখানে ওই 43টা সার্ভিসের কথা আছে ওটা নাকি স্যার? জি। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা কি আইনের ভিতরে পাওয়া যাবে, নাকি আমাদের 2016 সালের বিধিমালার ভিতরে পাওয়া যাবে এটা? না, এটা তো আলাদা এসআরও। বিধিমালাতেই আছে। না, এটা তো 2021 সালের এসআরও, এটা তো বিধিমালায় থাকার কথা। হুম। এটা কি 2016 সালের যে বিধিমালা আছে আমাদের, যে মানে 18টা চ্যাপ্টার আছে, 119টা ধারা আছে, সেখানে কি এটা পাওয়া যাবে? আচ্ছা। মানে এটার উৎসটা উৎ- কোথায়? এটা আমরা কোথায় খুঁজবো? একটা বই এটা যদি উৎ- আপনার হাতে ধরিয়ে দেওয়া হ্যাঁ, হয়, তাহলে আপনি কোথায় খুঁজবেন এটা? উৎস তো এই 2016 সালের ওইটা উৎস হতে পারে, ওইটারই একটা এক্সটেন্ডেড হিসেবে এসআরওটা আসছে, এরকম হতে পারে। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমাদের মূল দুইটা, মানে আমাদের যে ভ্যাট আইনের দুইটা মূল, কি বলে, যে এই আইনটাকে পলিসি এবং প্রসিডিউর, মানে আইন এবং এটাকে কিভাবে এক্সিকিউশন করা যাবে, এটার যে দুইটা অংশ আমরা যদি ধরি, একটা হলো 2012 সালের আইনটা, আর 2016 সালের বিধিমালাটা। দুটাতেই কি আমরা শুরুতে দেখিয়েছিলাম যে দুইটা আইন এবং বিধিমালাতে 18টা চ্যাপ্টার আছে, এবং সেখানে প্রিলিমিনারি চ্যাপ্টার আছে, ভ্যাট রেজিস্ট্রেশন আছে, কর আরোপ আছে, কর আদায় আছে, তারপরে কর নিরূপণ, ভ্যাট অ্যাকাউন্টিং, এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপর কি বলে, ভ্যাট অ্যাকাউন্টিং আছে, এরপরে ভ্যাট কর্তৃপক্ষ আছে, বকেয়া আদায় কিভাবে করবে, রিটার্ন, এরকম 18টা চ্যাপ্টার আছে। তো এখন এই চ্যাপ্টার, দ্যাট মিনস কি, আমাদের যে 2012 সালের আইন, 12 সালের আইনের পরে আবার বিধিমালার কেন প্রয়োজন হইলো? এটা কি বলতে পারবেন? যে আইন আছে, আবার বিধিমালা কেন? বিধিমালাটা হচ্ছে স্যার আইনের হিসাবে আসে, আইনের ব্যাখ্যা হিসেবে আসে, এবং একটা এসআরও, এসআরও বিধিমালাটা একটা কাইন্ড অফ এসআরও, আইনের স্যার ব্যাখ্যা আরেকটু হিসেবে। মানে বিধিমালাটা স্যার আসছে হচ্ছে আরো বেশি স্পেসিফিকেশন করে দিছে এবং হলো সুনির্দিষ্ট ভাবে আরো ব্যাখ্যা সংযোজিত করে স্যার হলো ডেভেলপ করে দিছে। এই বিধিমালাটা যে মানে করলো, বিধিমালা বিধিমালাটা স্যার কে? আমার আইনটাকে অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবো, কিভাবে করতে পারবো, এটাই হচ্ছে স্যার বিধিমালা। বিধিমালা। এই বিধিমালাটা যে করা হলো, এই বিধিমালাটা কে করছে? কে এই বিধিমালাটা তৈরি করছে? বিধিমালা করে মানে এটা রেভিনিউ কি বোর্ড। এটা কি আমাদের সংসদ, নাকি এটা আচ্ছা, এটা ন্যাশনাল বোর্ড অফ ন্যাশনাল এনবিআর ইলেকশন? স্যার। ন্যাশনাল বোর্ড অফ স্যার এনবিআর। রেভিনিউ বোর্ড থেকে স্যার। এনবিআর তৈরি করছে স্যার। আচ্ছা, এটা এনবিআর করা হয়েছে। এনবিআর যে করলো, মানে ও, তাকে কে ক্ষমতা দিল? তাকে স্যার ওই যে সংসদ, এই রাষ্ট্রপতির ক্ষমতা বলে স্যার। 2012 অ্যাক্টের ক্ষমতা বলেছে। এটা এটা তো মানে সংসদের ক্ষমতা ছাড়া তো কেউ কোনো কাজ করতে পারে না, তাই না? তো এখন এই যে বিধিমালাটা করলো, এটা আমাদের আইনের কোন সেকশনে বলা আছে? কেউ বলতে পারবেন কোন সেকশনে এই যে বিধিমালাগুলো তৈরি করলো? 2016 সালের যে বিধিমালাটা, আইনের কোন ধারায় বলা আছে বিধি প্রণয়নের ক্ষমতা? বই আছে কারো কাছে? জি স্যার আছে। 135টা একটু আপনি একটু শুনান সবাইকে। বিধি আইনের 135 ধারা, 135টা একটু সবাইকে একটু শুনান, হ্যাঁ? পাওয়া গেছে 135?
আচ্ছা আমি বলতেছি, ওনার সময় লাগতেছে, এটাও একটা প্রবলেম যে আপনি এত সময় কেন লাগবে? একটা বই থেকে একটা ধারা বের করার জন্য এত সময় তো লাগার কথা না। এখানে বলা আছে যে বিধি প্রণয়নের ক্ষমতা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ও উহার বিধানাবলী সাপেক্ষে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। তার মানে কি বলছে যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই আইনে কিছু উদ্দেশ্য দেওয়া আছে যে তারা কি করবে, তাদের মূল কালেকশন করা, ভ্যাট কালেকশন করা। তো সেখানে অনেকগুলো পলিসির কথা বলা আছে, পলিসি দেওয়া আছে, কিন্তু পলিসি আর প্রসিডিউর তো দুই জিনিস। একটা হলো যে এই কাজটা করতে হবে, কিন্তু কিভাবে করবে, কিভাবে আদায় করতে হবে, ভ্যাট আদায় করতে হবে, কিভাবে আদায় করবে সেটা কি হচ্ছে, সেটা আমাদের বিধিতে বলা থাকে। দ্যাট মিনস বিধিমালাটা এক্সিকিউশনের কথাটা বলা থাকে। তো আর এই যে এক্সিকিউশন যে বিধিমালাটা করলো, আপনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউস এই আইনের যেভাবে তাকে মানে কি বলে তাকে ক্ষমতা দেওয়া হবে, তার বাইরে কোনো কাজই সে করতে পারবে না, করবে না, কোনো কাজই সে করবে না যতটুকু ক্ষমতা দিবে। একটা উদাহরণ দিতে পারেন যে মানে এই যে এই ঘটনাটা যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোনো কাজই করবে না, মানে কি বলে এটা যদি ধরেন না বাংলাদেশ যদি মানে খুব বড় ধরনের ডিজাস্টার হয়ে যায় এই জন্য, তাও মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আইনের বাইরে কোনো কাজ করবে না। এরকম কিছু ঘটছে? আপনি কেউ কি বলতে পারবেন যে এরকম কিছু ঘটছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চুপ ছিল? কেউ কি উদাহরণ দিতে পারবেন যে এরকম যে ডিজাস্টার হচ্ছে বাট ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চুপ? এনিবডি? স্যার এই যে তেলের মূল্য যে বৃদ্ধি হলো স্যার, তেলের মূল্য বৃদ্ধির সময় তো স্যার হলো তখন তো স্যার ইয়ে ছিল, প্রাইস ইম্প্যাক্টের ক্ষেত্রে তো স্যার তখন ছাড় দেন স্যার কোনো কিছু। শেয়ার বাজার কেলেঙ্কারি স্যার। না, ব্যাপার হলো যে আমি একটু দেখি, আপনার কোভিড এর সময় সবাই তো মানে লক্ষ্য করছেন যে কোভিড এর জি সময় স্যার। কাস্টমস অফিসাররা অফিস খোলা রাখছে, 15 তারিখে যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার, সেখানে তারা কি কোনো অফিস বন্ধ ছিল কিনা ওই সময় কোভিড এর সময়? মানে একদম ফুল ফুল কোভিড এর সময়, না স্যার স্যার ছিল না, খোলা ছিল। এবং খোলা ছিল। কোন কাস্টমস অফিসার বলছে কিনা যে আপনার ঠিক আছে কোভিড, এত কোভিড এইটা ঠিক আছে, আপনি একটু 2 দিন পরে জমা দিয়েন, এরকম দেখছেন কিনা? শুরুতে এটা কোনোভাবেই তারা ছাড় দেয় নাই। কেননা আইনে আমাদের যদি আমরা বলি সেকশন 9-এ বলা আছে যে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে, এইটা 15 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, সেকশন মানে কি বলে চ্যাপ্টার 9-এ বলা আছে। এখন ভ্যাট ডিপার্টমেন্ট কোনোভাবেই এটাকে, তার হাতে কোনো ক্ষমতা ছিল না। পরবর্তীতে ওই সময় তো সংসদ অধিবেশন বসে নাই, তখন কি করা হয়েছে, রাষ্ট্রপতির অর্ডারে, রাষ্ট্রপতি অর্ডার দেওয়া হয়েছে, সে একটা অর্ডার জারি করা হয়েছে, সেই অর্ডারে বলা হয়েছে যে কোনো দৈব দুর্ঘটনা, এইরকম যদি দৈব দুর্ঘটনা, যুদ্ধ, ভয়াবহ কোনো কিছু হয়, তবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এই সময় এক্সটেনশন করতে পারবে, এদের ভিতরে যদি কোনো হয় কি বলে জরিমানা মাফ করতে পারবে, সুদ মওকুফ করতে পারবে। এই কথা বলার পরে তারপরে এটা রিল্যাক্সেশন হয়েছে, তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা নিয়ে কাজ করছে, এবং পরবর্তী সংসদে এটা আইনে এটা স্থান পেয়েছে। ঠিক আছে? তো এইটা যখন ছিল না তখন কিন্তু বোর্ড অফ রেভিনিউ যে আছে কি বলে অফিসাররা, অনেক অফিসার তখন অনেক সাফারার হইতে, বাট তারা কিন্তু এই করতে হয়েছে, মানে কি বলে এই রিটার্ন তাকে নিতে হয়েছে, বা আপনাদের আমার জানা মতে অনেকে অনেক কষ্ট করে রিটার্ন জমা দিয়েছে, তারপরে কেউ অনলাইনে জমা দিয়েছে, বাট রিটার্নের জন্য কোনো ছাড় পায় নাই তখন। কিন্তু পরবর্তীতে কয়েক মাস পরে যে এটাকে করলো যে না ঠিক আছে, এটাকে এক্সটেনশন করতে পারবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাট সরকারের সাথে এটা আলোচনা সাপেক্ষে তারা করতে পারবে, কিন্তু এই আইনে এটা ছিল না। আমি একটু দেখাচ্ছি আপনাকে আমাদের যে 9 যেটা আছে সেখানে কি বলা আছে।
কর্তন এখানে বলা ছিল যে 15 দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে, তবে শর্ত থাকে যে 15 তারিখতম দিবসে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্য দিবসে দাখিলপত্র পেশ করিতে হইবে। এটা হলো সেকশন 64-এ বলা আছে দাখিলপত্র পেশ। পরবর্তীতে একের ক একটা সংযোজন করা হয়েছে, সেখানে বলা আছে এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহাই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে বোর্ড মানে ন্যাশনাল বোর্ড এনবিআর সরকারের পূর্বানুমোদন কর্মে আদেশ দ্বারা উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হইতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে। এই কথা না বলা পর্যন্ত এনবিআর কোনো কাজই করতে পারেনি তখন। আর যখন এটা সংসদ ছিল না, এর ফলে রাষ্ট্রপতির একটা আদেশের মাধ্যমে এটাকে প্রথম দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, তারপরে এনবিআর এটাকে এক্সটেনশন করেছে। পরবর্তীতে এটা 2020 সালের আপনার যে আমাদের বাজেট হয়েছে, সেই বাজেট এটাকে সংযোজন করা হয়েছে এই 64-এর 1-এর ক এটা মানে কি বলে সাবসেকশনটা অ্যাড করা হয়েছে। তো যাই হোক, তাহলে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালাটা কি? এটা হলো যে আমাদের ভ্যাট আইনের 135-এ বলা আছে যে একটা বিধিমালা করতে পারবে এটাকে উদ্দেশ্য পূরণ করবে। আর তারিখ ফলে তার 2016 সালে টোটাল চ্যাপ্টার 18টা চ্যাপ্টার উপরে বেসিস করে, যেখানে বলা আছে যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বলা আছে, আইনের বিভিন্ন জায়গায় দেখবেন যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কথাটা বলা আছে। তো যেখানে ওই কথা বলা আছে, তাহলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি বিধি করতে হবে, তখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওই এক্সিকিউশনটা কিভাবে হবে সেটা তারা ওখানে বিধিমালাতে সংযোজন করেছে, বলছে বিধির মাধ্যমে যে এইভাবে এটাকে করতে হবে। ঠিক আছে, যেমন ধরুন আপনার দাখিলপত্র পেশ করতে হবে, কিন্তু দাখিলপত্র কিভাবে পেশ করবে? এটা কি কেউ মানে চিঠির মাধ্যমে পেশ করবে, নাকি কি নিজে একটা ফর্ম তৈরি করবে সেইভাবে? শুধু বলা আছে যে দাখিলপত্র পেশ করতে হবে। তো এই দাখিলপত্র কিভাবে পেশ করবে এটাকে বিধিমালা বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে। বোর্ড কি বলছে? বোর্ড বলছে যে 9.1 একটা ফর্ম আছে, এই ফর্মের মাধ্যমে তোমরা এই ভ্যাট রিটার্নটা জমা দিবে। দ্যাট মিনস আমাদেরকে এক্সিকিউশনের জন্য বিধিমালা কি করলো যে এই 18টা চ্যাপ্টারের জন্য 18টা আবার বিধিমালা তো 18টা চ্যাপ্টার করেছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে যেখানে যতটুকু দরকার ততটুকু তারা ওখানে ইলাবোরেটলি বলা হয়েছে যে এইভাবে করা হবে। কিন্তু এরপরও আবার বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন উৎসে মূল্য সংযোজন কর কর্তনের কথা বলা আছে যে আলাদাভাবে কি করতে পারবে, একটা বিধিমালা তৈরি করতে পারবে। যেমন এই 18টা চ্যাপ্টার নিয়ে একটা বিধিমালা, ঠিক একই পার্টিকুলার ব্যাপারেও কোনো বিধিমালা করতে পারবে। যেমন আছে এই উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, দ্যাট মিনস এটা একটা এসআরও এবং আলাদা বিধিমালা, মানে একদম পার্টিকুলারলি কিভাবে টাকা আদায় করবে, অগ্রিম ভ্যাট আদায় করবে, তার জন্য একটা বিধিমালা। ঠিক একই রকম অনেকগুলো বিধিমালা আছে। বলতে পারবেন কেউ যে এরকম কি কি বিধিমালা? আর দুই একটা বিধিমালার কথা, যে এই মূল যে বিধিমালা আছে তার বাহিরেও এরকম ছোট ছোট বিধিমালা পার্টিকুলার ব্যাপারে বিধিমালা করা হয়েছে, এরকম কি 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 ধরনের বিধিমালা আছে? এরকম বেশ কিছু বিধিমালা আছে। কেউ কেউ বলবেন? স্যার ট্যাক্সে একটা আছে এসআরও 206 উৎসে করকর্তন একটা বিধিমালা আছে। না না না, আমরা আমরা সেটা বলতে মানে ভ্যাট আইনে এইরকম উচ্চে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা, যেমন 2021। জি স্যার। ঠিক এইরকম কোন আরো বিধিমালা আছে কিনা ভ্যাট আইনে পার্টিকুলার কোন ইস্যু নিয়ে? আচ্ছা, এরকম বিধিমালা ধরুন কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও পরিশোধ কর পরিশোধ বিধিমালা 2019, মানে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য ঠিক একইভাবে রেজিস্ট্রেশন জন্য চ্যাপ্টার 2-তে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সবকিছু বলা আছে। কিন্তু আবার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য কি কি করতে হবে, কিভাবে নিয়ম কানুন আছে, সেটার জন্য আলাদা একটা বিধিমালা করা হয়েছে, সেটাকে নাম দিয়েছে কি
এটার নাম হলো যে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক ব্র্যাকেটে আছে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধ বিধিমালা 2019 নামে অভিহিত হবে। এছাড়াও কি আছে, যেমন আপনার এই যে পুরাতন জাহাজ মানে ই করে না, পুরাতন জাহাজ ভেঙে তারপরে ই করে জাহাজ কিনে নিয়ে আসে, তো শিপ ব্রেকিং কোম্পানির জন্য একটা বিধিমালা করা আছে যে শিপ ব্রেকিং কোম্পানি থেকে কিভাবে ভ্যাট আদায় করবে সেটার জন্য আবার একটা আলাদা বিধিমালা আছে ওদের জন্য। ঠিক একইভাবে আপনার ইসের জন্য কি বলে ফেয়ার মার্কেট ভ্যালু, ন্যায্য বাজার মূল্য নির্ধারণের জন্য একটা বিধিমালা করা আছে। তো এরকম বেশ কিছু বিধিমালা আছে, যেটা আমাদের মূল যে বিধিমালা তার থেকেও এরকম বেশ কিছু বিধিমালা করা আছে, সেখানে পুরো একটা পার্টিকুলার ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। এখন মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, তাহলে এটা দ্যাট মিনস কি আমাদের কিভাবে মূল্য সংযোজন কর্তন করবে এবং আদায় করবে, এটা পার্টিকুলারলি একটা বিধিমালা করা হয়েছে। কিন্তু এই বিধিমালাটাই কি আমাদের সম্পূর্ণ কিনা, এর বাইরেও কিছু আছে কিনা সেটা আমাদের জানা দরকার। মূলত তো যেটাই করি না কেন এটার তো আইনে কিছু বলা থাকবে। তো এইটার আইনে কোথায় বলা আছে মূল্য সংযোজন কর কর্তন এবং আদায় বিধিমালা সম্পর্কে আইনে কোথায় বলা আছে, কোন চ্যাপ্টারে বলা আছে এবং কোন সেকশনে বলা আছে? চ্যাপ্টারটা কেউ বলতে পারবেন যে কোন চ্যাপ্টারে মূল্য সংযোজন কর কর্তন সম্পর্কে বলা আছে? কত নাম্বার সেকশন অথবা কত নাম্বার চ্যাপ্টারে? আমাদের পঞ্চম অধ্যায় যেটা আছে, কর দাতা কর্তৃক পরিধেয় নিট কর নিরূপণ ও পরিশোধ, এখানে 45 থেকে 50 ধারা পর্যন্ত আছে। সেখানে 49 এবং 50 এই দুইটা ধারাতে মূল্য সংযোজন কর কর্তনের সম্পর্কে বলা আছে, সেকশন 49 এবং সেকশন 50। তাহলে আমাদের কি হলো যে আমরা এই মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালার বাহিরেও আমাদেরকে কি করতে হবে, সেকশন 49 এবং সেকশন 50 দেখতে হবে। যদি আমরা শুধু এই বিধিমালার উপরে বেসিস করে থাকি তাহলে কিন্তু আপনার কিছু জিনিস হইতে পারে, মিসিং হইতে পারে। কেননা মূলত কি করে আইনে মানে বিধিমালা যেখানে আইন থাকে মানে কি বলে চুপ থাকে, যেখানে আইন ক্লিয়ার করে নাই সেটা কিন্তু বিধিমালায় বলে, কিন্তু আইন যেখানে কথা বলে সেখানে বিধিমালা কোনো কথা বলার চেষ্টা করে না। মানে আইন যেখানে কোনো জিনিস স্পষ্ট করে দেয় সেখানে বিধিমালা আবার ওই কথা বলতে চায় না, বলাটা ঠিকও না এবং সে বলতে চায় না ওইটাকে। যেমন ধরুন সেকশন 49-এ একটা আলাদা ইস্যু আছে, সেটা হলো কি সাব কন্ট্রাক্টরের বিল থেকে ভ্যাট কাটার প্রয়োজন নেই। সাব কন্ট্রাক্ট কি, মানে যদি একজন মেইন কন্ট্রাক্টর কোন সাব কন্ট্রাক্টর নিয়োগ করে আর মেইন কন্ট্রাক্টরের বিল থেকে যদি মূল্য ভ্যাট কাটে, তাহলে মেইন যে কন্ট্রাক্টর আছে প্রিন্সিপাল কন্ট্রাক্টর কি করবে, তার সাব কন্ট্রাক্টর থেকে কোনো ভ্যাট কাটার প্রয়োজন নেই। সেটা কোথায় আছে, সেকশন 49-এ বলা আছে। এখন এই বিধিমালার ভিতরে কিন্তু সেকশন 49-এর এই কথা বলা নেই, যেহেতু ওখানে এটাকে আলাদাভাবে বলা আছে কিন্তু এখানে বলে নাই। সেই জন্য কি হবে, আমাদেরকে সেকশন 49, সেকশন 50 এটা দেখতে হবে। এখন কথা হলো যে যেখানে সেকশনে কিছু বলা থাকে, আইনে কিছু বলা থাকে, বিধিমালা তো কিছু বলা থাকতে পারে। তো ঠিক একই চ্যাপ্টার 5-এ আপনি দেখবেন যে বিধিমালাতেও কিছু বলা আছে, সেটা হলো যে রুল 37, 38, 39 এই তিনটা রুলেও আবার এই মূল্য সংযোজন কর কর্তন এবং আদায় সম্পর্কে বলা আছে। আর ওভারঅল বলা আছে কোথায়, ওভারঅল বলা আছে যে এই মূল্য সংযোজন কর কর্তন আদায় ও বিধিমালা 2021-এ বলা আছে। এখন কোশ্চেন হলো 2021-এ যদি বিধিমালা হয় আর আমাদের আইন চালু হলো কবে থেকে, এই নতুন আইন চালু হলো কবে থেকে? 2012 থেকে। সরি 2012 যে আইন ওটাই তো স্যার 2012 হ্যাঁ, থেকে। 2012 সালের আইন কখন থেকে চালু হইলো? ও 2019 সাল থেকে। জুলাই 19 জুলাই চালু 19। হয়ে যায়। তাহলে এই মূল্য সংযোজন কর্তন এবং আদায় বিধিমালা যদি 21 হয় তাহলে 19-20 কি হলো, 19-20 চললো কিভাবে? এসআরওর মাধ্যমে চলছে। কি ধরনের এসআরও, মানে কোন এসআরওটা, মানে এই ধরনের কি এসআরও কি ছিল? মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা যদি 21-এর হয় তাহলে
19-20 কিভাবে চললো? সেখানে কি কোনো বিধিমালা ছিল? 19-20 সালে 2016 সালে যে বিধিমালা ছিল কিনা জানি না, কিন্তু কর কর্তনের এটা তো ছিল স্যার। কর কর্তন তো ছিল। তো কর কর্তন যদি হ্যাঁ, কারো কর ক্ষমতা কর্তন আছে, ছিল। যে কোনো আইন ছাড়া কারো ক্ষমতা আছে যে সে আদায় করার, না স্যার, আপনি কি দিবেন? কোনো ভ্যাট অফিসার যদি বলে যে আমাকে টাকা দেন এটার জন্য, তা আপনি প্রথমে কি বলবেন? আপনার আইন দেখেন কে বলছে আপনাকে টাকা দিতে আইন হবে। দেখান আর কি। হুম? তাহলে এই এই আদায় তো হইতেছিল, তাহলে আদায়টা কিভাবে হইলো? সেখানে কি ছিল? কেউ বলবেন? আদায় তো স্যার ব্যাপারটা তখন হলো ওই যে সেকশন 49, 50 এবং ওই যে বিধিমালার যে কয়টার কথা বললেন 2016, না, ওইগুলো এটা কোনো এটা ছিল না, এটা ইট ইজ নট এনাফ ফর কালেকশন। বিডিএস কালেকশনের জন্য এটা এনাফ ছিল না। ব্যাপারটা হলো যে 2019-এও একটা বিধিমালা ছিল, 2020-এও একটা বিধিমালা ছিল। 19-এর বিধিমালাটা 19-এ যখন মানে এই আইন হয়, চালু হয়, তখনই একটা বিধিমালা করা হয়েছে, কিন্তু সেই বিধিমালাটা 20 সালে আবার এটাকে করা হয়েছে, অ্যাবলিস্ট করা হয়েছে, মানে রহিত করা হয়েছে। কেননা 19 সালে যে ঠিক একই রকম কর্তন আদায় বিধিমালা ছিল, বাট সেটাতে এত পরিমাণ চেঞ্জেস আসছে, এর ফলে বললো যে ওটা বাদ, নতুন করে আবার 20-এ একটা করলো। 20-এ করার পরে আবার এটাতে এত ধরনের চেঞ্জ আসছে, বলে যে এটা কাটাছিড়া করে এটাকে সংযোজন করে বিয়োজন করে দরকার নেই, ওটাকেও বাদ। 2020-এও বাদ। এরপরে কি করলো? 2021-এ আবার একটা করলো, ওগুলো বাদ দিয়ে। এখন কি হচ্ছে? 21-এর পরে এটাই চলতেছে, বাট এটা কি একদম ফুল 21-এরটাই চলতেছে? না, 21-এর পরে 22-23 প্রতি বছরই একটা দুইটা মানে কথাবার্তা সেকশন মানে মানে চেঞ্জ ধারা হয়। যোগ হয়। যখন দেখবে যে একদম কি বলে মিরাকুলাসলি অথবা মানে খুব বেশি ধরনের ওভারহোলিং হচ্ছে, তখন কি করে? যে এটাকে বাদ বাদ দিয়ে বলে যে ওটাকে বাদ, নতুন করে এটাকে লেখো, মানে ওই রেফারেন্সই দরকার নাই। কিন্তু এখন দেখবেন কি এই বিধিমালায় বিভিন্ন জায়গায় নোট থাকবে যে এইটা আমার 21-এ 22-এ চেঞ্জ হয়েছে, এটা 23-এ চেঞ্জ হয়েছে, এরকম। এখন কোশ্চেন হলো, আপনার ভ্যাট আইনে কত বছর পর্যন্ত আপনাকে অডিট করতে পারে? এক্সপোর্ট ওরিয়েন্টেডে কত আর লোকাল কত? কত লোকাল বছর পর্যন্ত আপনার 5 বছর, 5 বছর। আর যদি আর এটা এটা ই হয় 3 বছর। এক্সপোর্টে 3 3 বছর। বছর। আচ্ছা, এখন যদি আপনার এই 19-20-21 যদি আপনার ভ্যাটের অডিট হয়, তাহলে আপনার সেক্ষেত্রে কি হবে? কিভাবে আপনার কিভাবে আপনার যে আরো আছে যে ভ্যাট অফিসার আছে, অথবা আপনি যে আপনার তার সাথে যে আপনার করবেন, কি বলে নেগোসিয়েশন করবেন, তার সাথে আলোচনায় বসবেন যে আমার ভ্যাট আসলো কি আসলো না, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? কেন 19-এ তো এক আইন ছিল, 20-এ আর এক আইন, 21-এ একরকম। তার মানে কি আপনাকে কিন্তু এই সব আইনগুলোই জানতে হবে। 5 বছর না যাওয়া পর্যন্ত এই আইন সম্পর্কে কিন্তু আপনার এই সবগুলো আপনার হাতে থাকতে হবে। 19-এর বিধিমালাটাও থাকতে হবে, 21-এর বিধিমালাও থাকতে হবে, 20-এরটাও থাকতে হবে। আবার 21-এর পরে যে চেঞ্জ হলো, 22-এ কিছু চেঞ্জ হলো, সেই চেঞ্জেসটাও থাকতে হবে। এই জন্য ধরুন আপনার 22-এর জুনে একটা চেঞ্জ আসছে, জুনের চেঞ্জটা ইফেক্টিভনেস কবে? যদি আচ্ছা, এই বছর 23-এ যে আমাদের এই বাজেট পেশ হলো কত তারিখে? 3 তারিখে? 1 জুন। 1 জুন নাকি প- 1 জুন নাকি পয়লা 1 জুন? আচ্ছা, এনিহাও 1 জুন যদি কোনো চেঞ্জেস আসে এই বিধিমালাতে, মানে ভ্যাটের আইনে যদি চেঞ্জ আসে, তাহলে এটা কি মানে আইনে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে এটার মানে ইফেক্টিভনেসটা কবে হবে? পয়লা জুলাই থেকে। জুলাই থেকে। পয়লা আচ্ছা, জুলাই। আইনের যদি কোনো চেঞ্জ আসে তাহলে এটা জুলাই থেকে হবে, কিন্তু কোন কোন চেঞ্জেসটা যেদিন বাজেট পেশ হবে সেদিন থেকেই আপনার কার্যকর হবে? সেটা কোন ধরনের চেঞ্জেসটা সাধারণত হয়, মানে যেদিন বাজেট পেশ ইম্পোর্টের হয়? ক্ষেত্রে যদি কোনো চেঞ্জ হয়, রেট চেঞ্জ হয় আর কি, ডিউটি, সেটা ডিউটি, যেদিন থেকে বাজেট পেশ হবে সেখান থেকেই শুরু। ফাইন। যেদিন থেকে আবার যদি আমি একটু বলতেছি, ধরুন আগে
রেস্টুরেন্টের যে ইটা ছিল 5% থেকে 15% এবং 7.5%, 10% থেকে যে 5% হইলো, এটা বোধহয় 22-এ হয়েছে, তাই না? জি স্যার, 22-এ। আচ্ছা, এই যে চেঞ্জেসটা, এটার সাথে তো আর এই চেঞ্জেস যে আপনার যে কি বলে 10% অথবা 15 থেকে যেটা 5 হইলো, এটা তো ধরেন অবশ্যই জুনে বাজেটটা পেশ হয়েছে, তাহলে এই যে হোটেলের যে এই ব্যাপারটা, তাহলে কি এটা কি জুলাই থেকে হোটেল যারা, তারা কি জুলাই থেকে এটা কার্যকরী করবে, নাকি যেদিন বাজেট পেশ হইলো সেদিন থেকে এই 5% নেওয়ার কথা ছিল? না, যেদিন বাজেট পেশ হবে সেদিন থেকেই করতে হবে আর কি। সেদিন থেকে তাহলে এটা আপনার আমার একজনে বললেন যে আহ, ইম্পোর্টের ক্ষেত্রে শুধু, নট অনলি ইম্পোর্ট বাট অলসো দ্য লোকাল অলসো, মানে এনি রেট চেঞ্জেস, শিডিউলের যে রেট গুলো আছে সেই রেটের চেঞ্জেস গুলো বলা থাকে। প্রভিশনাল তোমার কালেকশন অফ ট্যাক্স আইন আছে, সেই আইনের ফলে কি হয় যে আসলে এটা যেদিন বাজেট পেশ হয় অবিলম্বে সেটাকে কার্যকরী করা হয় এবং ওখানে বলা থাকে, ঠিক আছে, প্রভিশনাল মানে ট্যাক্স কালেকশনের যে একটা আইন আছে সেই আইন অনুযায়ী এটাকে কার্যকরী করা হয়। দ্যাট মিনস সেটা লোকাল হোক আর ইম্পোর্টেড হোক, যে কোনো ধরনের রেট চেঞ্জেস যেদিন বাজেট পেশ হবে সেদিন থেকে এটাকে কার্যকরী করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা আমি বলছি যে আসলে আপনার 3 বছরের ভ্যাট অডিট হইলো 19, 20, 21, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনার কাছে কি 21-এর বিধিমালা নিয়ে কাজ করবেন আপনি, নাকি আপনাকে 3টে বছরের আলাদা আলাদা যে বিধিমালা সেটা নিয়ে কাজ করতে হবে? আলাদা আলাদা নিয়ে কাজ করতে হবে, যে আলাদা আলাদা বছরে নিয়ে যেটা কাজ ছিল। করতে হবে। দ্যাট মিনস যদি 19-এর যে বিধিমালাটা ছিল সেই বিধিমালাতে যেভাবে বলা আছে সেইভাবে 19-এরটা হবে, 20-এরটা যেভাবে বলা আছে সেইভাবে হবে, 21-এরটা যেভাবে বলা আছে 21-এরটা সেভাবে হবে। দ্যাট মিনস আপনাকে সকল ধরনের ডকুমেন্টস কিন্তু আপনার থাকতে হবে, এবং আপনি যদি 21টা নিয়ে কাজ করেন তাহলে আপনি লুজারও হইতে পারেন, আবার লাভবানও হইতে পারেন। তো সেই জন্য আপনাকে দেখতে হবে যে আপনার সব মানে আপনাকে যদি ফেয়ারলি করতে হয়, তাহলে আপনাকে যেই বছরের প্রবলেমটা সেই বছরে যে বিধিমালাটা ছিল সেই বছরের বিধিমালা দিয়ে এটাকে সমাধান করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আর একটু দেখি স্যার একটা কর সরি, স্যার একটা ছোট কোশ্চেন। জি বলুন। এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি 3 বছরের অডিট করতে পারবে, তো হুম, সেক্ষেত্রে স্যার একটা আইন ছিল এরকম যতদূর জানি যে 5 বছর মানে ব্যাট এবং ট্যাক্সের ডকুমেন্ট সবকিছু সংরক্ষণ রাখতে হবে আর কি, মানে একটা ইয়েস কোম্পানির জন্য। ইয়েস। তো সেক্ষেত্রে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি 3 বছর হয়, 3 বছরে কি আমি ডকুমেন্ট প্রিজার্ভেশনে রাখবো নাকি 5 বছরই বাধ্যতামূলক রাখতে হবে স্যার? আচ্ছা, ডকুমেন্টস প্রিজার্ভেশনের ব্যাপারে কোনো কথা বলে নাই। ডকুমেন্টস প্রিজার্ভেশনের ব্যাপারে 5 ইয়ার্স এর কথা বলা আছে, বাট এক্সপোর্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে বলা আছে যে সেকশন 90-এর পাশে বলা আছে যে সেকশন 73-তে যাই বলা হোক না কেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির থেকে 3 বছরের পূর্বের কোনো বকেয়া আদায়ের জন্য কোনো অডিট করা যাবে না। কিন্তু এই কথা বলে নাই যে মানে আমাদের 107-এ বলা আছে, সেকশন 107-এ বলা আছে যে রেকর্ড কিপিং এর কথা বলা আছে, সেখানে বলা আছে 5 ইয়ার্স, এবং কোথায় বলা নেই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ডকুমেন্টস 5 ইয়ার্স 3 বছর রাখতে হবে, সেই কথা বলা নেই। তো সেহেতু আপনাকে আদায় করতে পারবে না, বাট ডকুমেন্টস এর কথা বলা আছে যে ডকুমেন্টস 5 ইয়ার্স রাখতে হবে। শুধু যে ভ্যাট আদায় সংক্রান্ত প্রবলেম হইতে পারে তাও তো না, অন্য ধরনের প্রবলেম তো হইতে পারে, ঠিক আছে। বাট আপনার কথার যে উত্তর যদি সহজভাবে সোজা সোজা কথার উত্তর দেয়, তাহলে এইরকম সুযোগ নেই যে 3 ইয়ার্স আদায় করতে পারবে না 3 ইয়ার্স এর আগেরটা, সেক্ষেত্রে আপনি 3 ইয়ার্সই রাখবেন, ওটাকে আপনি ফেলে দিবেন, সেটা না, ঠিক আছে। এখন আমরা শুধু হেডলাইনটাই দেখি, হেডলাইনটা দিয়ে মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালা, তাহলে কর কর্তন এবং আদায় এই দুইটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে তারা? কর আপনার কর্তন ও আদায়, কর্তন কি কাটবে আদায় কি? কর্তন কে মানে করবে, আদায় কে করবে? যে যে সেবাটা সেবার গ্রহণ ক্ষেত্রে করবে কর্তন সেই করবে কর্তন করবে, এবং আদায় এবং মানে সে আবার ট্রেজারি করবে, ট্রেজারি করলে গভর্নমেন্টের আদায় হয়ে গেল। সবাই কি এটা এগ্রি করেন? উৎসে কর্তনকারী সত্তাই স্যার হলো কর্তন করবে এবং হচ্ছে সেই স্যার হলো জমা হিসাবে মানে আদায় আদায় হিসাবে দেখাবে।
জিনিসটা একটু মানে হলো না, মানে একটু ছেলেমেয়ে মনে হচ্ছে না, যে একটু কেমন মানে কাটবেন তারপর আদায় করবেন, কাটলে তো কাটার পরে তো মানে আদায় হয়ে গেল, কাটার পরে তো আপনার ডিপোজিট করবেন। জি স্যার। তো এটা কি আদায় বলতে আপনার দেখা যাচ্ছে যে কাস্টমস থেকে যে আমারটা মানে কি করে ওটা কি কালেকশন, যেটা ওটাকে আদায় বলতে হচ্ছে? হ্যাঁ, বলতে পারেন, একদম অ্যাবসলিউটলি রাইট। যে একসাথে কাটা, যে আমরা উইথহোল্ডিং এন্টিটি যারা, এরা কেটে রাখতেছে আর কাস্টমস থেকে কালেকশন করতেছে, মানে কালেকশন করতেছে, মানে এটা হচ্ছে কাস্টমস এর কাছে তো আর আপনি তো কাস্টমস এর কাছে কোনো বিল সাবমিট করেন না যে আপনাকে কর্তন করবে। কর্তন তো আসবে যে আপনি সাবমিট করবেন বিল, তারপরে না কাটাকাটির কোশ্চেন আসবে। বিলই সাবমিট করলেন না, আপনাকে কর্তন করবে কি, কিভাবে করবে? তার মানে কি হচ্ছে যে আপনার থেকে কালেকশনটাকে আদায় আদায় করে বলা নিয়ে হচ্ছে। নেওয়া। আমরা যদি একটু অন্যভাবে দেখি, আপনার সিটি কর্পোরেশনে যদি ট্রেড লাইসেন্স করতে যান, অথবা সিসিআই তে যান কোন একটা পারমিশনের জন্য, অথবা কোনো রেজিস্ট্রেশনের জন্য যান, গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো রেজিস্ট্রেশনের জন্য ফি দেন, তখন আপনাকে কি বলে? মানে রেজিস্ট্রেশনে ফি দিতে বলে না সাথে আরো কিছু বলে? সাথে প্রদেয় ব্যাট দিতে বলে স্যার। পড়তেও ভ্যাট দিতে বলে, যে ভ্যাটটা দিয়ে আসেন, তারপরে আমাদের ফিটাও দিয়েন, আমাদের জন্য একটা ট্রেজারি করেন, আর ভ্যাটের জন্য একটা ট্রেজারি করেন, নাকি? জি স্যার। এরকমই তো বলে যে আপনি, মানে এখন কথা হলো সিস্টেম যদি অন্যভাবে করতে পারে যে আপনি একবারে টাকাটা নিয়ে নেয়। আবার এরকম আছে যে আপনি আমার পেমেন্টের জন্য একটা করবেন, পে অর্ডার দিবেন, আর অথবা ওইটার জন্য একটা পে অর্ডার দিবেন, সে আবার কি করে এটা ট্রেজারিতে জমা দিয়ে দেয়। আবার এইরকম হয়, দেখা যাচ্ছে যে আপনার বলে যে ঠিক আছে আপনি আমাদের জন্য একটা ট্রেজারি করবেন এই ফিসের জন্য, আর মূসকের জন্য একটা ট্রেজারি করবেন। দ্যাট মিনস যেখানে কোনো বিল সাবমিশনের কোনো কোশ্চেন নেই, সুযোগ নেই, সেখানে আদায় করতে হবে। এখন ধরেন আপনার বাড়ি ভাড়ার থেকে তো আপনি আদায় কর্তন করার কথা বলে নাই, যে যে বাড়ি ভাড়া নিবে সেই ভ্যাট দিবে। দ্যাট মিনস যে বাড়ি ভাড়া নিচ্ছে সে ভ্যাট আদায় করতেছে, সে তো কর্তন করে না। কর্তন করলে তো সে বিল দিবে, তারপরে না কর্তন করবে। দ্যাট মিনস ভ্যাট আইনে কিছু আছে কর্তন, কিছু আছে আদায়। আদায়গুলো কি কি? এরকম যে আপনি যে সরকারি আধা সরকারি যে সংস্থাগুলো আছে, তারা বিভিন্ন ধরনের সুযোগ দেওয়ার জন্য, যেমন আপনি ধরেন ইজারাদারের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, তখন কি হয়, সে যে ইজারার যে টাকাটা তার উপরে ভ্যাট দিতে হয়, সেই ভ্যাটটা সে কি করে, সে বলে যে তাহলে তুমি এই ভ্যাটের টাকাটাও দাও আর আমার ইজারার টাকাও দাও। দ্যাট মিনস সে আদায় করে নিল। হোয়াট এভার ইট ইজ চালানের মাধ্যমে হইতে পারে, অথবা চেকের মাধ্যমে আদায় করে নিতে পারে। কিন্তু এখানে কর্তনের কোশ্চেন আসতেছে না, আদায়ের কোশ্চেন। স্যার বাড়ি দ্যাট ভাড়ার মিনস কথা যেটা বললেন স্যার, বাড়ি ভাড়ায় তো যে ভাড়া নিছে সে সে তো তার তার ইসের থেকে, তার পকেট থেকেই দিচ্ছে এই আর কি, দ্যাট মিনস সে আদায় করেছে, মানে সে নিজেরটাই নিজে আদায় করে নিচ্ছে। ও মানে নিজেরটা কর্তন নিজে তো আর আদায় হচ্ছে করছে। না, আচ্ছা। কিন্তু আর কর্তন তো আর বাড়ি বলা যাবে ভাড়ায় না। তো বিডিএস হয় না। হ্যাঁ, ওইটাই মানে ওইটাই বাড়ি বলতে ভাড়ায় তো মানে স্যার আদায় বিডিএস শব্দটা হয় বোঝানোর না। জন্য বলতে বাড়ি ভাড়া বলতে উনি বুঝাতে চাচ্ছে অফিস রেন্ট, এটা বুঝাতে চাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি অফিস ভাড়া অফিস বলতে রেন্ট স্যার। রেসিডেন্সিয়াল হইতে পারে, আবার নন রেসিডেন্সিয়ালও হইতে পারে। তার সে মানে তো আমি আদায় শব্দটা বোঝার জন্য বলতেছিলাম, মানে এটা আমার নিজেরটা নিজে আদায় করা হচ্ছে আর কি, ইয়েস, বাট আপনার কর্তনের সুযোগ নেই। কর্তনের সুযোগ নেই। তাহলে আমরা কি শিখলাম, যে এই শুধু একটা হেডলাইনটা কি আমরা যদি চিন্তা করি, এখানে অনেক কিছু শেখার আছে। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে মানে আমরা যদি এগুলো না বুঝি, তাহলে কিন্তু আপনি একটা কোশ্চেনের অ্যান্সার না, শুধু আপনি যখন ভ্যাট ডিপার্টমেন্টের সাথে আপনি একটা উত্তর লিখবেন, তখন কিন্তু আপনার উল্টা পাল্টা আপনি মানে লিখতে পারবেন না সুন্দরভাবে, সেটা ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন না, ঠিক আছে? নট অনলি দ্যাট, আমি একটা জিনিস চিন্তা করি অথবা বলি, অনেক সময় ভ্যাট ডিপার্টমেন্ট, ধরুন আপনার আম, কি বলে, ট্রেড লাইসেন্সের উপরে ভ্যাট আদায় করতে হবে। তো এখন ভ্যাট আদায় করাটা কার দায়িত্ব ছিল? মূল দায়িত্ব কার? মূল দায়িত্ব হলো সিটি কর্পোরেশন। এখন সিটি কর্পোরেশন যদি আপনার থেকে আদায় না করে, তাহলে তো দায়িত্বটা তার উপরে পড়তা। যদিও বলা আছে যৌথভাবে দায়ী থাকবে, কিন্তু মূল তো তার উপরে দায়। আদায়টা কিন্তু সিটি কর্পোরেশনের
যে ট্রেড লাইসেন্সের উপরে ভ্যাট আদায় করাটা যে সার্ভিস নিচ্ছে তার দায় না, দায়টা কার? সিটি কর্পোরেশন। এখন সিটি কর্পোরেশন যদি না আদায় করে তাহলে আমার উপরে তো প্রেশারটা দেওয়াটা আমি মনে করি লজিক্যাল না। যদিও বলা আছে ভ্যাট আইনে কোনোভাবেই কোনো আইনি সুযোগ দেওয়া থাকে না, বলে যে একজনে না দিলে আরেকজনে দায়ী থাকবে, ব্যাপারটা এটাই। কিন্তু মূল আদায়ের দায়িত্বটা ছিল সিটি কর্পোরেশনের। আচ্ছা, উৎসে কর্তনকারী সত্তা কারা? এখন আমরা যখন ভ্যাট কাটবো তখন সবাই তো আর ভ্যাট কাটতে পারবে না, কাটার জন্য তার একটা দায়িত্ব থাকতে হবে। সেই দায়িত্বটা কার? সেখানে বলা আছে, আইনে বলা আছে, কিছু ব্যক্তির কথা বলা আছে। ব্যক্তিকে, ব্যক্তি কেন বললাম? এখানে কোনো ব্যক্তি কি ব্যবসা করে? কেন ব্যক্তি বললাম বলুন তো? ব্যক্তি বলতে লিগাল এন্টিটি, লিগালি পার্সন আর কি, একটা কোম্পানি লিগ্যাল তো পার্সন। লিগাল পার্সন। ব্যক্তি বলতে সে কোন মানে আর্টিফিশিয়াল ব্যক্তি হইতে পারে, ন্যাচারাল ব্যক্তি হইতে পারে, কোন কোম্পানি হইতে পারে, ফার্ম হইতে পারে, যে কেউ হইতে পারে, এবং ব্যক্তির একটা ডেফিনেশন আছে। দ্যাট মিন সেই জন্য ব্যক্তি বলা হয়। দেখবেন যে আইনে সব জায়গায় বলা আছে ব্যক্তি। তো ব্যক্তি বললে তো বুঝাচ্ছে যে ব্যক্তি তো আসলে ভ্যাটই নেই, ব্যক্তি তো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি। বাট ব্যক্তি বলতে এখানে ভ্যাটে ডেফিনেশনে বলা আছে যে ব্যক্তি বলতে এখানে লিমিটেড কোম্পানি হইতে পারে, ব্যাংক হইতে পারে, বীমা হইতে পারে, আর্টিফিশিয়াল ব্যক্তি হইতে পারে, ন্যাচারাল ব্যক্তি হইতে পারে, সবগুলো ব্যক্তির আন্ডার। তো এখন যেটা হলো যে আমাদের মূল হলো লিমিটেড কোম্পানি যারা আছে তারা একজন উৎসে কর্তনকারী সত্তা হিসেবে কনসিডার করা হবে, অথবা ব্যাংক, বীমা তারা হবে, অথবা সরকার সরকার কোনো বিভাগ, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান যারা আছে সবাই এই উৎসে কর্তনকারী সত্তা হিসেবে কনসিডার করা হবে। এবং তাদেরকে যখনই কোনো সার্ভিস নিবে, যখন কোনো প্রোডাক্ট করবে, প্রকিউর করবে, সার্ভিস নিবে, তখনই তাদেরকে ভ্যাট কাটার মানে বাধ্যবাধকতা আসবে। তো এই উৎসে কর্তনকারী সত্তা যারা হবে তাদের ক্ষেত্রে কি করতে হবে? উৎসে মূসক কর্তন এবং আদায় বিধিমালাটা মানে প্রযোজ্য, তাদেরকে এটাকে পরিপালন করতে হবে। এখন মূসক আইনে দুইটা ব্যাপার খুব মানে বিধিমালাতে, মূসক ভ্যাট কর্তন এবং আদায় বিধিমালাতে দুইটা জিনিসকে খুব সেপারেটলি চিন্তা করতে হবে। একটা হলো যে সেবা, আর একটা হলো পণ্য। সেবা হইলে একরকম, পণ্য হইলে একরকম। তো আমরা শুরুতে আসি সেবা। সেবার ক্ষেত্রে ভ্যাটের এটা কি? সেবার ক্ষেত্রে আমাদের মূসক আইনের যে বিধিমালাটা আছে, 2021 সালের বিধিমালাটা, সেখানে 43টা আইটেমের কথা বলা আছে। মানে সেবার কোড আছে, আমাদের সেবার কোড আছে, ভ্যাট আইনে সেবা আছে, অনেকগুলো সেবা আছে আমাদের। এই সেবার জন্য একটা আলাদা এসআরও জারি করা আছে, যে মূসক আইনে এসআরও কি মানে কি বলে, এই সার্ভিস কি কি হবে, তার পরিধি কি হবে, এটাকে মানে কোনটাকে এসি হোটেল বলা হবে, কোনটাকে নন এসি হোটেল বলা হবে, মোটর গাড়ি গ্যারেজ বলতে কি, এটা পুরো ডেফিনেশন দেওয়া আছে। তো ওইগুলো সার্ভিস, এবং এই সেই সার্ভিস গুলো থেকে 1 থেকে 99টা যে সার্ভিস আছে তার ভিতর থেকে 43টা আইটেম নেওয়া হয়েছে। যে এই 43 আইটেম যদি তুমি সার্ভিস নাও তাহলে তোমাকে কি করতে হবে? উৎসে ভ্যাট কর্তন করতে হবে। সেটা 5% হোক আর 15% হোক, যাই হোক না কেন তোমাকে ভ্যাট কাটতে হবে। কেউ বিল সাবমিট করবে এই 43-র মধ্যে, তার থেকে তোমার ভ্যাট কাটতে হবে। যদিও এখানে কিছু আছে কি বলে এক্সেপশনাল আছে, যদিও এখানে বলা আছে, তারপর আবার বলা আছে যে যেমন আপনার হোটেলে যদি তারা ইএফটি মেশিন ব্যবহার করে তাহলে আপনার কাটার প্রয়োজন নেই। তারপর বিজ্ঞাপনী সংস্থায় যদি বলা আছে যে বিজ্ঞাপনী সংস্থায় যদি রেভিনিউ অফিসারে দিয়ে সেই 6.3টাকে এপ্রুভ করে নিয়ে আসে, মানে কি বলে অথরাইজ করে নিয়ে আসতে পারে, তাহলে সেখানেও কাটার প্রয়োজন নেই। তারপরে কি বলে ওই যে ভূ উপগ্রহ মাধ্যমে কি বিভিন্ন ধরনের যে বিজ্ঞাপন হয়, যে সেটার জন্য তারাও যদি এরকম করে যে তাদের ইনভয়েসটাকে ভ্যাট রেভিনিউ অফিসার দিয়ে সার্টিফাই করে নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কর্তন করতে হবে না, যেটা এই 43-র মধ্যে আছে। আর এই 43-র মধ্যে যেই আইটেম গুলো আছে তার থেকে কাটতে হবে। বাট এই 43-র মধ্যে এই যে 3টা আইটেমের কথা বললাম, যে এই যে 43 টেলিভিশন অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, এখানেও যদি তারা যদি তাদের 6.3টাকে এআরও দিয়ে সার্টিফাই করে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ভ্যাট কর্তন করতে হবে না। আর এদিকে আছে এসি হোটেলে যদি ইএফটি মেশিন ব্যবহার করে
তারপরে বিজ্ঞাপনী সংস্থায় যদি একই রকম ভ্যাট অফিসার দিয়ে আপনার সিগনেচার করা থাকে, তাহলে সেক্ষেত্রে উচ্ছে মূসক কর্তন করার প্রয়োজন নেই। আদারওয়াইজ এই সার্ভিসগুলোতে আপনার ভ্যাট কর্তন করতে হবে। স্যার ওই রেভিনিউ অফিসার দিয়ে ই করাটা বললেন হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, আর আর কোনটা কোনটা বললেন স্যার? বিজ্ঞাপনী সংস্থা, আর হলো আপনার এই যে এটা মোস্ট প্রবাবলি আসবাবপত্রের বিপণনটাও বোধহয় নিয়ে আসছে এবারে, আসবাবপত্রের বিপণনটাও মোস্ট প্রবাবলি নিয়ে আসছে, আমি একটু দেখি। হ্যাঁ, নিয়ে আসছে স্যার, এটা আছে। নিয়ে আসছে, হ্যাঁ। কি কি আছে? জি। আসবাবপত্রের উৎপাদক 15%, এটা হবে। আর হলো ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস যারা ব্যবহার করে, তো ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস যারা ব্যবহার করে তাদের যদি থাকে, মানে ওখানে আবার কিছু আছে, কি বলে, কন্ডিশন আছে যে সরবরাহকারীর নাম, নিবন্ধন নাম্বার উল্লেখ থাকা সাপেক্ষে, ঠিক আছে এটা। আর হলো আমাদের কোনটা, এই যে টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, এটাতেও আপনার কি হবে, ওদের সিগনেচার থাকলে আর প্রয়োজন নেই। কিন্তু স্যার তো ওই এইখানে ওই যে জটিল আর কি স্যার, এখানে আসলে এই যে বিজ্ঞাপন বা তাছাড়া এই যে হোটেল বা ইএফডি, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এইটা হইলে লাগবে না। মানে লাগবে এক্ষেত্রে না। আসলে একজন হিসাব রাখা স্যার কঠিন হয়ে যায় বছর শেষে আর কি, যে আমার কতটুকু ইএফডি তে চালানো হয়েছে আর কতটুকু ইএফডি ছাড়া আমি ক্রয় করছি, এখানে হিসাব রাখাটা একটু জটিল। ঠিক বিজ্ঞাপনের ক্ষেত্রেও যে কতটুকু আমার বিজ্ঞাপন মানে প্রত্যায়িতর মাধ্যমে হয়েছে আর কতটুকু প্রত্যায়িত ছাড়া হয়েছে, মানে একটু জটিল হিসাব আর কি, মানে এই জন্য হ্যাঁ, বিডিএসটাকে জটিল তো আসলে অবশ্যই, বাট আমি যদি অন্যভাবে বলি, আপনি কমপ্লায়েন্স তো আর একদিনে করে না, সরি, মানে কমপ্লায়েন্স তো আর একদিনে হয় না, কমপ্লায়েন্সটা হয় প্রতিদিনই হয়। এখন আপনি একটা অ্যাড দিলেন, আপনার কাছে বিল সাবমিট করলো, সেই বিলটা যখন আপনার অডিট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যখন বিলটা আপনি পে করবে, তখন whether you will deduct VAT or not, it depends on whether the 6.3 has authorized by the ARO or not. যদি ARO সাইন করে তাহলে আপনাকে ওখানে বিলটা ছেড়ে দিবেন, আর যদি এটাকে মানে আরো রেভিনিউ অফিসার যদি এটাকে সাইন করে তাহলে আপনি কাটবেন না। দ্যাট মিনস আপনি প্রতিটা বিলে যদি আপনার মানে কি বলে চেক পয়েন্ট বসানো থাকে, তাহলে বছর শেষে তো আপনার বুঝতে হবে যে আমি কোনো বিলই যেটা আমার আরো দিয়ে সিগনেচার করা ছিল সেটা ভ্যাট কাটি নেই, যেটা আরোর সিগনেচার ছিল না আমি সেই সময় আমি এটাকে কন্ট্রোল করেছি, সে তো আপনার আর কোনো টেনশন নেই, আপনার তো বছর শেষে হিসাব করার দরকার নেই। না স্যার, এখানেই হয়েছে যে এটা সমস্যাটা, যখন আমার অডিট হয় বা যখন Yes, আমার সিএ রিপোর্টটা হয়, তখন yes, তো আমার yes, হেড একটাই থাকে বিজ্ঞাপনী yes. সংস্থা। হ্যাঁ, তখন এই এটা হেড ঠিক আছে। যখন তখন যদি হেড একটাই থাকে যে ওখানে আমি Yes. 1000 টাকা খরচ করছি, না, 1000 ঠিক টাকার আছে, পরে এটা ঠিক কতটুকু আছে। আমি ইয়েস, কথা আপনার কতটুকু ঠিক, আমি করছি, আপনার কথা ঠিক, আই ঠিক এগ্রি উইথ ইউ, ঠিক ইএফডির ক্ষেত্রেও যে কাটতে হবে না, আই সেক্ষেত্রে ওই এগ্রি উইথ ঠিকই ইউ, মানে। বাট এখন কথা হলো যে আসলে কাজ, দুইটা জিনিস আমি আপনাকে বলি। একটা হলো কাজ করতে হবে, মানে মূলত আমাদের দেশে কিন্তু কমপ্লায়েন্স অনেক কম, এটা মানতে হবে যে আমাদের দেশে কমপ্লায়েন্স আছে কিন্তু কমপ্লায়েন্স আমরা করতে হয় না, এমনিতেই চলে। কিন্তু অন্যান্য দেশে কিন্তু প্রচুর কমপ্লায়েন্স করতে হয়, প্রচুর কমপ্লায়েন্স করতে হয়, এবং হাতে কলমে করতে হয়, মানে এটাকে রিয়েলি করতে হয়। কিন্তু আমাদের দেশে না করলেও চলে, মানে সবকিছুই ম্যানেজে চলে, ঠিক আছে। আবার ম্যানেজ বলতে কি, যে রেভিনিউ অফিসার অথবা সরকার যদি টাকা পায়, ভ্যাট পায়, তাহলে সে খুশি, কমপ্লায়েন্স আর কি হয়েছে না হয়েছে দরকার নেই। আপনার থেকে 1 কোটি টাকা এই বছর আদায় করছে, নেক্সট ইয়ারে 1.25 কোটি হলে খুশি। কোশ্চেনটা হলো যে কমপ্লায়েন্স আপনার যেটা বলেন, সেজন্য আপনাকে কি করতে হবে, হিসাব রাখতে হবে যে আপনি কতটুকু 6.3 এর মাধ্যমে, মানে সার্টিফিকেটের মাধ্যমে করছেন, পে করছেন, কতটুকু নন সার্টিফিকেট ছিল, সেটার জন্য আপনি লেজার ঠিক করে রাখতে পারেন, লেজার আপনি আলাদা করতে পারেন, অথবা আপনাকে এক্সেল শিটে রাখতে পারেন, অথবা আপনাকে অ্যাকাউন্ট সিস্টেমটা এমন ভাবে রাখতে হবে যে আপনাকে আসলে কমপ্লায়েন্স করতে হবে, এটা মনে রাখতে হবে। বাট আপনি কত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে সহজে এটাকে ট্র্যাকিং করতে পারেন, সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি বর্তমান যুগে যদি বলেন যে এটা কঠিন জিনিস, সেটা ভুল হবে। মানে এটা কোনো ফ্যাক্টরি না, এটাকে আপনার যদি, যেহেতু সবারই এখন সফটওয়্যার আছে, সেহেতু সফটওয়্যারের ট্র্যাকিং করা, অথবা এখান থেকে ডাটা আপনি আরেক জায়গায় এক্সট্রাক্ট করে এটাকে যদি আপনার মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আপনি করেন, কি বলে এটাকে সর্ট আউট করেন, এটা কিন্তু ফ্যাক্টর না।
ফ্যাক্ট আপনাকে ওই টেকনোলজিটা জানতে হবে যে আপনার কনফিগারেশনটা করতে হবে, বাট সম্ভব। যদি আপনি শুরুতেই আপনার যদি এরকম প্রবলেম ক্রিয়েট হয়, তখন আপনাকে কি করতে হবে, সিস্টেমে আপনাকে এটাকে ডেভেলপ করে রাখতে হবে। দেন এটা একটা ক্লিকের ব্যাপার, অথবা সামান্য একটু কাজের ব্যাপার। কিন্তু যদি আপনি বলেন যে না আমি এটা ওয়ার্ডে রাখবো, তারপরে একটা একটা করে খুঁজবো, তাহলে আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। এক্সেলেও করা যায়, এক্সেলে করলেও কঠিন হয় না। যে কোনো বললাম তো, এখন তো এত এক্সেল অ্যাডভান্সমেন্ট হয়েছে, ইসে আপনার সফটওয়্যার থেকে অনেক আগে এক্সেলে ট্রান্সফার করা যায়, সেখান থেকে এগুলোকে সর্ট আউট করা কোনো খুব ফ্যাক্টর না। কিন্তু ওই জিনিসটা আপনাকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। কিন্তু এটা মনে করতে হবে যে আমাদের দেশে কমপ্লায়েন্স অনেক বেশি আছে, এটা ঠিক। কমপ্লায়েন্সের কিন্তু ধারা বেশি, আমাদের দেশে আইনের ধারা বেশি, কিন্তু এগুলো মানতে হয় না। মানতে হয় না এই জন্য, যদি আমরা একদম মানে এটা ওপেনলি বলতে পারি যে আসলে যদি আপনার বলে এক্সপেকটেশন আছে যে এটা 1 কোটি টাকা এই কোম্পানি থেকে পেয়েছি, নেক্সট ইয়ারে আমি যদি 1.5 কোটি টাকা পাই, তাহলে আমার আর যথেষ্ট, আমার আর ঘাটাঘাটির দরকার নেই, আমার কি বলে টার্গেট ফুলফিল, শেষ। তো কথা হলো যে আসলে তো আমাদের কমপ্লায়েন্সে অনেকেই আমরা এই যে বলে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড এর কয়জনে আপনার 6.3 ইস্যু করে না, কে বই রাখে। আবার কথা হলো যে অনেক সময় বইপত্রের কথা বলা আছে, সেগুলো অনেকটা কনফিউজিং, যে আসলে কি বই রাখতে হবে কিনা, সফটওয়্যার চলবে কিনা, আবার সফটওয়্যার থাকলে আবার এনবিআর এর পারমিশন লাগবে, সে অনেকগুলো ব্যাপার। কিন্তু সফটওয়্যার যদি এনবিআর পারমিশন, সেটাকে যদি আমাদের অনেক সফটওয়্যার আছে যেটা একদম ওয়াইডলি এটা সেল হয়, মানে চলে, তাই সেটার জন্য আলাদা কি পারমিশন লাগবে কিনা, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আবার ওইটার বেসিসই তো আবার যে ট্যাক্সের লোক যাই ওটাকে ওখান থেকে প্রিন্ট আউট বের করে কাজ করে। তো সেই জন্য কোনো কোনো জায়গায় ট্রাস্ট রাখতে হবে, কিন্তু কোনো কোনো জায়গায় আবার ট্রাস্ট না রাখার ফলে যারা ট্যাক্স পেয়ার আছে তাদের হিউজ প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে এই বই কি বলে ক্রয় বই রাখতে হবে, বিক্রয় বই রাখতে হবে, আবার এইটা রাখতে হবে, অমুক সমুক বহুত কিছুর ব্যাপার আছে, যেটা আসলে বাস্তবে খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। সমস্যাটা এই যে সিএ রিপোর্ট নিয়ে স্যার। সিএ রিপোর্টে আমি যদি 2টা হেডও দিই, তারা একটা হেড বানাই না আর কি। আমি 2টা হেড দিলাম যে এটা আমি আমার বুঝছি। হয়তো না না না, ঠিক আছে। এখন কথা হলো যে তারা একটা সিএ হেড বানাই দেয়। সিএলাদেরকেও বুঝতে হবে, আবার ভ্যাট অফিসারদেরকেও অ্যাকাউন্টিং হেড সম্পর্কে বুঝতে হবে, আর যারা রাখতেছে তাদেরকেও বাস্তবতা বুঝতে হবে। যেটা হলো যে আমি আপনাকে বলি, ফার্স্ট হলো যে আপনার আগে তো হলো টাকার বাইরে মানে কত হলো ক্যাশ ফ্লোর বাহিরে কোনো নেই। ক্যাশ ঠিক আছে, কোম্পানির লাভ নাই, চলবে, কিন্তু লাভ আছে, কিন্তু কোম্পানিতে পকেটে টাকা নাই, কোনো লাভ হবে না, ওই কোম্পানি দিয়ে কোনো লাভ হবে না। মানে অনেক টাকা ইনকাম আছে, অনেক টাকা লাভ আছে, কিন্তু আপনার ক্যাশ ফ্লো জিরো, ক্যাশ ফ্লো নেগেটিভ, কোনো কাজ হবে না। তো কথা হলো যে অডিট বলেন যাই বলেন, আপনার যদি ভ্যাটের চাপ বেশি হয়, অত্যাধিক ভ্যাট দিতে হয়, ডাবল ভ্যাট দিতে হয়, তাহলে তো আপনার ওই অডিট রিপোর্ট কোনো দরকার নেই। এখন কথা হলো যে তাহলে আপনাকে কিভাবে বাঁচতে হবে, আপনাকে ফার্স্ট হলো যে আপনার ক্লাসিফিকেশন। আমরা জানি যে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লাসিফাই করা হয় যে অনেকগুলো খরচকে। এখন আপনার কি বলে সকালে নাস্তা খান, বিকেলে নাস্তা খান, দুপুরে ভাত খান, রাতে ডিনার করেন, সবগুলাই কিন্তু আমরা ধরেন এন্টারটেনমেন্টে ঢুকানো হয়। এখন যদি বলে সকালের নাস্তা, বিকালের নাস্তা, তারপরে এইটা ওইটা, সিঙ্গারা, চা, সিঙ্গারা, সবগুলোর জন্য আলাদা আলাদা হেড, তাহলে তো মনে করেন এটা খবর হয়ে যাবে, এটা তো কোনো হবে না, শৃঙ্খলা থাকবে না। এখন কথা হলো যে আপনাকে দেখতে হবে যে ভ্যাটের যে কোন জায়গায় এফেক্টটা আছে, তাহলে ওইভাবে আপনাকে কি করতে হবে, তার 2টা হেডকে একটাই করুক, কিন্তু ওই হেডের আবার নোটস রেখে দিতে হবে। অথবা ওই হেডের আপনার কি নোটস রাখাটাই এখন যুক্তিসঙ্গত, কারণ আপনি যদি নিজের কাছে রাখেন, তাহলে সেটা আবার ওই যে ব্যাট অফিসার ডিস্টার্ব করার চেষ্টা করবে, যে না এটা আপনার নতুন বানানো হয়েছে অমুক সমুক, সেটা। সেহেতু এগুলোর সাব হেড আপনি করতে পারেন, এগুলোর জন্য আপনি কি করতে পারেন, আলাদা ডিসক্লোজার দিতে পারেন, যেখানে ভ্যাটের জন্য যে এই জিনিসটা আমার দরকার, সেহেতু আপনি অডিটরকে বলেন যে এই ডিসক্লোজার যদি না দেই, তাহলে আমার জন্য প্রবলেম। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং করলেন, এখন বিল্ডিং এও পাওয়ার সাথে সাথে করবে কি, বিল্ডিং এর উপরে 7.5% ভ্যাট কাইটে করবে, যে কত টাকা কাটলেন কত টাকা কাটলেন না। তো আপনাকে কি করতে হবে, যে বিল্ডিং যখন করবেন, কত টাকার ইট কিনলেন, কত টাকার বালু কিনলেন, সিমেন্ট কিনলেন, সেটার জন্য যদি আপনি রাইট স্টেটমেন্ট স্যার, করেন, রাইট। স্টেটমেন্ট করার পরে ওটাকে হেড ওয়াইজ সাজান, হেড ওয়াইজ সাজানোর পরে কি করেন, একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেন, যে আমার এই ওয়ার্ক ইন প্রোগ্রেসে এই ছিল, এগুলোকে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে বিল্ডিং এ ট্রান্সফার করলেন, ওটা জিরো হয়ে গেল, দেন আপনার সমস্যার সমাধান। কিন্তু কথা হলো যে এখন ঝগড়াঝাটি করে তো লাভ নাই, আর করে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সিস্টেমেটিক ওয়েতে, যাতে কেউ কোনো কথা না বলতে, অডিটরও খুশি, ব্যাট অফিসারও খুশি, আর আপনি তো
এই কোম্পানিতে আজীবন চাকরি করবেন না। আপনি তো চাকরি এই এই অডিটরের পরে পরে অডিটরে নাই, কিন্তু ভ্যাট অফিসার তো যেই যাক না কেন আপনার কোম্পানি 5 ইয়ার্স এর মধ্যে ধরবে, তখন তো আপনাকেও পাবে না, কাউকে পাবে না। তখন কার কাছে কি জিজ্ঞেস করবে যে বিল্ডিং হইলো কিভাবে, কেন কি হইলো? তো সেই জন্য আপনি যদি এরকম টোটাল জিনিসটা করে যান তাহলে থাকবে। আর যদি 5 বছর পরে বলবে যে এই কাগজ তো নাই, আপনার কেন এই যে আমাদের প্রবলেম হচ্ছে যে একটা ভ্যাট অডিট করতে অনেক সময় লাগে। কেন সময় লাগে? যে আসলে যে অডিট মানে কি বলে ভ্যাট অফিসার যে ডকুমেন্ট চায়, ও কোম্পানি এমপ্লয় বলে যে, আমি তো আসছি এই 6 মাস হয়েছে, আমি তো আসছি 2 মাস আগে, এর কোথায় আছে মানে কি বলে ডকুমেন্টস আমি জানি না। এই জিনিসগুলো প্রবলেম হয়, ঠিক আছে? তো সেই জন্য যতটা সম্ভব অডিট রিপোর্টে যদি আপনি আগে ক্লিয়ার করে রাখেন, তাহলে হঠাৎ করে আপনার বিশাল একটা ভ্যাটের লায়াবিলিটি যে তৈরি হয় সেটা হবে না। লায়াবিলিটি কমে, কিন্তু কমার জন্য অনেক কষ্ট করতে হয়। আর যদি সেটা ডিটেলস থাকে তাহলে এটা কষ্টটা করে। যে এখন যেহেতু ভ্যাট আইনে ভিডিএ সম্পর্কে অনেক কি বলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেহেতু এর আলোকে এর আলোকে আপনাকে রিপোর্ট গুলো তৈরি করতে হবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তো এখন যেটা হলো যে আমরা সেবার ক্ষেত্রে ভ্যাট কাটতে হবে এই 43 মধ্যে 43-র বাইরে যদি থাকে তবে তাদের থেকে আপনার মূসক চালান নিতে হবে। যদি মূসক চালান থাকে তাহলে ভ্যাট কাটার প্রয়োজন নেই। আর যোগানদারের ক্ষেত্রে বলা আছে যে যদি উচ্ছে কর্তনকারী সত্তার কাছে যে কেউ কোনো মাল দেখ না কেন, এক্সেপ্ট উৎপাদনকারী বাদে যদি কেউ কোনো উচ্ছে কর্তনকারী সত্তা, দ্যাট মিনস লিমিটেড কোম্পানিকে যদি আমরা বলি দেওয়া হয়, তাহলে তাকে যোগানদার হিসেবে কনসিডার করা হবে, শুধু উৎপাদনকারী বাদে। এবং তার ক্ষেত্রে ভ্যাটের রেটটা হবে 7.5%। আরেকটা হলো যে স্যার এখানে আমরা একটা যদি কোশ্চেন আছে। শিওর স্যার এখানে একটা কোশ্চেন আছে, মানে আমি ধরেন ব্যবসায়ী, আমি 5% ভ্যাট দিই, হুম সেক্ষেত্রে যদি এই ধরনের প্রতিষ্ঠানকে আমি যখন চালান দেব 5%, তখন তারা মানে না, হুম তখন বলে যে আপনি 7.5%। কিন্তু আমি তো ব্যবসায়ী হিসেবে 5% দিচ্ছি আর কি, আমি 7.5% কিভাবে দেব? আর একই পণ্য যদি আমি একজনকে 7.5% দেবো, একজনের কাছে 5% বিক্রি করব, সেটা কেমনে সম্ভব স্যার? না, এটা তো সম্ভব না। এখন কথা হলো আইনে যেহেতু এটুকু ঝামেলা আছে, আপনি যদি যেহেতু 5% আপনি 5%-এ দিবেন, আর ওনাকে বলবেন যে আপনি 7.5, যেহেতু ওনার দায়িত্ব দিয়েছে 7.5% কাটার, তো উনি 7.5% কাটবে, আপনি 5%-এ দিবেন, তারপরে আপনি এটা আপনার মতো করে এটা যত এটা আবার এটা এটা আবার একটু, বল। আমি 5% দিলে উনি যদি 7.5% কাটে, হুম এটা আবার একটু ওই ঝামেলা হয়ে যায় আর কি। কারণ হয়ে যায় আমি 5% কাইটা যদি ভ্যাট দিই, তা উনি হুম 7.5% দিলে এটা হুম। মূলত গভর্নমেন্ট পায় 2.5%, গভর্নমেন্ট কিন্তু ওটা 5% পায় না। কারণ আমি তো আবার ওই 7.5% আমি আবার অ্যাডজাস্টমেন্ট করি, না, গভর্নমেন্ট তো সেক্ষেত্রে আপনার গভর্নমেন্টের কাছ থেকে, কোথাকারে। গভর্নমেন্ট তো কোনো ডাবল চায় না, গভর্নমেন্ট তো ডাবল চায় না না এই না, জন্য যে মানে গভর্নমেন্ট ব্যাপারটা সেক্ষেত্রে হলো কি, ধরেন আমি ফাইভ তাহলে আপনার পার্সেন্টের জায়গায়। আমি না 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 আমি বলি আপনাকে, গভর্নমেন্ট তো চায় 5%-ই, গভর্নমেন্ট তো নিবে 5%। কেন? উচ্ছে কর্তনকারী সত্তার কাছ থেকে যেটা নেয় সেটা আপনারটাকে এনশিওর করে। আর এক্ষেত্রে এই আইনটা করার ফলে কি হয়েছে যে, আচ্ছা আপনার ট্যাক্স তো জানেন, ট্যাক্সে কি মানে একদম এরকম নেয় নাকি ট্যাক্সে কম বেশি নেয়? ট্যাক্সটা ট্যাক্সটা বলতে পারবো না স্যার। ট্যাক্সে ধরেন মানে একটা এখানে এক একজনের থেকে এক এখানে একটা নেয়। তাকে যদি আমি বলি যে আপনি 7.5% কাটেন, সে 7.5% আচ্ছা ঠিক আছে, কাটতে রাজি নাই। এটা যেভাবে আইনে আপনি 5%-এ করেন, সে 7.5%-এ করবে। এইটা হলো যদি একদম স্পেসিফিক আইনের যে কথা। যার যার থেকে যদি সে থাকে অনর থাকে, জি যে স্যার, আমাকে হ্যাঁ 5% দেওয়া আইনের হয়েছে, কথা আমি 5%, তোমাকে 7.5%, তুমি 7.5% কাটো। কে কত পাবে না কাটবা, পাবে কিন্তু সেটা আপনার টেনশন না, ঠিক আছে? কিন্তু সে যদি রিবেট নিতে পারে আচ্ছা, তাহলে তার তো 2.5% এখন কম হয়ে যায়। যেটা হলো যে উৎপাদনকারী ছাড়া যদি কেউ যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনাকে 7.5% ভ্যাট কাটতে হবে। এটাই হলো আমাদের যেটাই। এখন উৎপাদনকারীর ক্ষেত্রে কি হলো যে সে আগে ছিল আমাদের 15%-এর ব্যাপার ছিল, এখন বলা হচ্ছে যে উৎপাদনকারী যদি যে রেটই হোক না কেন, এটা স্পেসিফিক রেট হইতে পারে, 15% হইতে পারে, অথবা রিডিউস রেটে হইতে পারে, যেটাই হোক না কেন উৎপাদনকারীর থেকে কোনো ভ্যাট কাটার প্রয়োজন হবে না, সাবজেক্ট টু যদি সে 6.3 দেয়। আর জ্বালানি তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল পরিষেবা এগুলোর ক্ষেত্রে ভ্যাট কাটার প্রয়োজন নেই। আর এটা হলো প্রথম তফসিলে উল্লিখিত যে পণ্য এবং সেবা থাকবে, সেক্ষেত্রেও উচ্ছে মূসক কর্তন করতে হবে না। তবে যোগানদারের ক্ষেত্রে উচ্ছে কর্তন করতে হবে না যদি যোগানদারের ব্যাপারটা স্পেসিফিক ভাবে বলা থাকে যে যোগানদার থেকে ভ্যাট কাটা দরকার নেই। যেমন আমাদের একটা আছে, বড় ধরনের একটা এসআরও আছে, অব্যাহতির এসআরও আছে, সেখানে বলা আছে যে যোগানদারের ক্ষেত্রে
ভ্যাট কাটার প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে ভ্যাট কাটার প্রয়োজন নেই। তো যেমন আহ, পাটজাত দ্রব্যের থেকে ভ্যাট কাটার প্রয়োজন নেই সেটা বলা আছে। সেহেতু যোগানদার যদি পাটজাত দ্রব্য সাপ্লাই দেয় তাহলে সেক্ষেত্রে ভ্যাট কাটার কোনো প্রয়োজন নেই। তো এটা আর একটা হলো যে যেমন এছাড়াও 188-এ বলা আছে যে যোগানদারের ক্ষেত্রে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির কাছে যদি কেউ মাল সাপ্লাই দেয় তাহলে সেক্ষেত্রেও ভ্যাট অব্যাহতি থাকবে। দ্যাট মিনস সেক্ষেত্রে যোগানদারকে ভ্যাট দেওয়ার প্রয়োজন হবে না। এখন উৎসে মূসক কর্তনকারী করণীয়, যারা উৎসে মূসক কর্তন করে তারা কি করবে? মানে উৎসে আপনি কর্তন করলেন, একজন সাপ্লাই দিল, তার থেকে মানে কি বলে তার বিল থেকে আপনি ভ্যাট কাটলেন। ভ্যাট কাটার পরে কি করবেন? ভ্যাট কাটার পরে কি করতে হবে? আপনি যে রিটার্ন সাবমিশন করবেন পরবর্তী মাসে, সেই রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন এবং এটাকে কি করবেন? এটা চালানের মাধ্যমে পরিশোধ করবেন এবং এটার সাথে অন্য ভ্যাটকে আপনি করতে পারবেন না, কি বলে ক্রসিং করতে পারবেন না, এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল। আর এটাকে ভ্যাটটা জমা দিতে হবে কবে? যে পরবর্তী মাসের আপনি যেদিনই কাটেন না কেন পরবর্তী মাসের 15 দিনের মধ্যে, পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে কি করতে হবে? এই ভ্যাটের টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এবং আপনি যেদিন ভ্যাটের টাকাটা পরিশোধ করবেন তার 3 কার্য দিবসের মধ্যে বলা আছে যে এটা একটা 6.6 আপনাকে ইস্যু করতে হবে, যেটা সার্টিফিকেট বলা হয়। স্যার এইটা একটু চেঞ্জ হয়েছে সম্ভবত, স্যার একটু দেখে কোনটা? নেন আর কি। এটা ওই যে পরবর্তী সাত মাসের 7 সাত তারিখে। কার্য দিবস 7 দিনের ভিতরে, মানে এটা কি মাসের প্রথম 7 দিনের ভিতরে। প্রথম 7 দিনের ভিতরে বলা হয়েছে? জি স্যার। একটু জি just স্যার, just এটা এটা 22-এর আইনে হয়তো। আচ্ছা, কর মেয়াদ সমাপ্তির 7 দিনের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। এটা 12 22-এ এটা চেঞ্জ হয়েছে যে কর আমরা 7 দিনের মধ্যে কি করতে হবে? এটা অর্থনৈতিক করে জমা দিতে হবে। আর জমা দেওয়ার 3 দিনের মধ্যে কি করতে হবে? এটাকে আপনাকে একটা 6.6 ইস্যু করে এটার একটা অনুলিপি এবং ট্রেজারি চালানের কপি সংশ্লিষ্ট সার্কেলে দাখিল করতে হবে এবং আর একটা অনুলিপি কাকে দিতে হবে? আপনি উৎসে যার থেকে কাটা হয়েছে তাকে দেওয়া হবে, সাপ্লায়ারকে দিতে হবে। আর সাপ্লায়ার কি করবে? সাপ্লায়ার এটা থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবে। সাপ্লায়ার কি করবে? একটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবে, তার রিটার্নে কি করবে? এটাকে হ্রাসকারী সমন্বয় দেখাবে এবং হ্রাসকারী সমন্বয়ের জন্য আবার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। এটা হলো টাইম ফ্রেমটা কত? 3 মাস। 3 মাস। 3 মাস বলতে 4 কর্মেয়াদ নাকি? যেই কর্মেয়াদে আপনি পেমেন্টটা পাবেন সেই কর্মেয়াদ এবং তার পরের 3 মাস আপনি এই মানে এটা নিতে পারবেন, সমন্বয়টা নিতে পারবেন। আর যদি সমন্বয়টা না করেন তাহলে সেক্ষেত্রে তামাদি হবে। সেহেতু এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যে আপনার সাপ্লাইয়ের জন্য ঠিক টাইমে এটা সমন্বয়টা করে এবং আপনাকেও থাকতে হবে, কি বলে অ্যালার্ট থাকতে হবে যে আপনি যখন আপনি এখন যেটা করে অনেক সময় যে বিলই দেয় বহুত কষ্ট করে, বিল দেওয়ার পরে তারপরে শুধু এই ভ্যাটের টাকাটাই আটকাই রাখে, 6 মাসও ওই ভ্যাটের টাকা আর দেয় না। তো পরে কি করবে? তার কমপ্লায়েন্সের জন্য সে কি করে? ভ্যাটের টাকাটা কাইটা জমা দেয়। জমা দেওয়ার ফলে কি হচ্ছে? ও কিন্তু আর এই চালানের, কেন এখানে অনেকগুলো প্রবলেম আছে, প্রবলেমটা কি? ওই চালানের কথা উল্লেখ করতে হয় 6.6-এ। তো এর ফলে কি হচ্ছে? যেই ব্যক্তি থেকে কাটা হচ্ছে আপনার কমপ্লায়েন্স হচ্ছে, কিন্তু যেই ব্যক্তি থেকে কাটতেছেন সে কি করতেছে? সমন্বয় দাবি করতে পারতেছে না এবং তার পুরো টাকাটাই কি হচ্ছে? সে যেহেতু যখন আপনাকে মাল সাপ্লাই দিচ্ছে তখন তাকে ভ্যাট পে করতে হচ্ছে, এর ফলে পরবর্তীতে সে কি করে? এটাকে তামাদি হয়ে যাচ্ছে এই টাকাটা, এটা আইনে বলা আছে। সেহেতু এই তামাদি হওয়ার ফলে এটার কিন্তু আইনগতভাবে কোনোভাবেই এটার পাওয়ার সুযোগ নেই, কি বলে রিমেডি পাওয়ার সুযোগ নেই। আর এর থেকে জরিমানা আছে। উচ্চে কর্তনকারী সত্তা যদি আপনার এটা যৌথভাবে দায়ী থাকবে এবং এ দায়ী ব্যক্তিদের জন্য ব্যক্তিগতভাবে 25,000 টাকা জরিমানা করতে পারে এবং
আপনি ভ্যাটের টাকার জন্য যদি আপনার বিডিএস এর টাকার জন্য ষান্মাসিক 6 মাসে 2%, দ্যাট মিনস ইয়ারলি 4% আপনাকে করতে পারবে, ইন্টারেস্ট ধার্য করতে পারবে। আর একটা হলো 24 মাসের বেশি আপনার থেকে ইন্টারেস্ট নিতে পারবে না। থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন আছে যে ওই যে যেটা বললেন স্যার, মানে মূসক কর্তনের কি 7 দিনের মধ্যেই আমাকে এটা জমা দিতে হবে? না, মূসক কর্তন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে। ও পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে। আচ্ছা, হুম, এটা পরবর্তী মাসের 7 তারিখ। এখন কি আর 15 তারিখ নাই স্যার? এখন কি 7 তারিখই হয়ে গেছে? 7 তারিখ হয়ে গেছে? 7 দিনের মধ্যে, 7 তারিখ না। এভাবে বলা আছে যে সরবরাহকৃত উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধের সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির 7 দিনের মধ্যে অর্থনীতি আচ্ছা, করে জমা দিবে। ও 7 দিনের মধ্যে জমা দিবে। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না। আর স্যার জমা দেওয়ার পরে আবার 6.6 ইস্যু করতে হবে তার 3 দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা, এবং এটার কপি একটা সংশ্লিষ্ট আপনার সার্কেলে দিতে হবে, আর আপনার যে ভেন্ডার আছে তাকে দিতে হবে একটা কপি। মানে মূল কপিটা পাবে, সার্কেল পাবে। কপিটা কতদিনের মধ্যে দিতে হবে? এটা 3 দিনের মধ্যে আমি 3 দিনের মধ্যে, 6.6 3 দিনের মধ্যে, হ্যাঁ। 3 দিনের মধ্যেই সার্কেলে দিতে হবে? ইয়েস। বলা আছে যে উৎসে কর্তৃত মূসক দফা ক অনুযায়ী জমা প্রদান পূর্বক 3 কার্য দিবসের মধ্যে মূসক ফর্ম 6.6 এ 3 প্রস্থে উচ্চকরণ 3টা তৈরি করতে হবে। একটা আপনার কাছে থাকবে, একটা ভ্যাট অফিসে যাবে, আর একটা আপনার কাস্টমার পাবে, মানে পাবে, সাপ্লাইয়ার পাবে 3 কার্য দিবসের মধ্যে, ঠিক আছে। আর এখন তো ট্রেজারি তো চালান হচ্ছে, সেহেতু ট্রেজারি চালানের মাধ্যমে আপনার কি হচ্ছে, মানে এখন যে আগে যে দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে কোডগুলো ছিল সেই কোডগুলো এখন আর ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কারণ এখন তারা আপনার অনলাইন ছাড়া সুযোগ নেই। জি স্যার, এই চালান নিয়ে কিছু একটু কোশ্চেন ছিল, এটা করা যাবে স্যার? বলেন বলেন বলেন। এই চালানে স্যার যে ইয়াটা ধরেন আমি যে আহ, প্রতিষ্ঠানের জন্য দিচ্ছি, ওই প্রতিষ্ঠানের কি প্রত্যেকটা যতগুলো পার্টি আমার আছে প্রত্যেকটার কি আলাদা আলাদা বিন নাম্বার দিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চালান করতে হবে? এখন পর্যন্ত এইটার কোনো সুযোগ নেই একজনেরই, বাট এটা মোস্ট প্রবাবলি যেটা সোনালী ব্যাংকের একটা আছে, কি বলে, পোর্টাল আছে, ওখান থেকে এক্সেলে একটা লোড করা যায় নাকি, মানে কি বলে, এক্সেল একটা মানে কি বলে, এক্সেলের শিট লোড করতে পারবেন। আবার ইনফ্যাক্ট আপনাকে বলা আছে ওখানে কিন্তু অপশনাল, ঠিক আছে, আপনার যে ব্যক্তি থেকে আপনি কাটতেছেন জি তার অপশনাল, তারটা যে দিতেই হবে তা না, মানে তার নাম্বারটা কি বলে, বিন নাম্বারটা। তো সেহেতু এটা চালানের মাধ্যমে যেটা আমরা করতেছি সেটাই হবে না, এটা আলাদাভাবে আরেকটা সোনালী ব্যাংকের পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে আপনি যদি জমা দেন তাহলে সেক্ষেত্রে এক্সেলের যে শিট আছে সেটাকে আপনি আপলোড করতে পারবেন। দ্যাট মিনস একসাথে যে অনেকগুলা আছে, যে কি বলে, পার্টি আছে, তাহলে তাদেরকে এইভাবে করতে হবে। তাহলে কি আমি এই চালানের ওই যে আইবিএস যে চালানটা ওইটার পরিবর্তে সোনালী ব্যাংকের সাথে করতে পারবো? জি জি। আচ্ছা, তাহলে সোনালী ও- ব্যাংকের ওইটা কি স্যার সুবিধাজনক? আর আমি একসাথে হ্যাঁ, ওইটা এক্সেলটা ওইটা সুবিধাজনক, ওইটা সুবিধাজনক, ওটা অনলাইনই হচ্ছে, বাট ওটা আপনি করতে পারবেন, ওটা সোনালী ব্যাংকে যেতে হবে। ও আচ্ছা, সোনালী ব্যাংকে যেতে হবে। কিন্তু ঢাকার ব্যাংকগুলো স্যার করে দিতে চাচ্ছে না। এমনকি স্যার আমরা ওই যে এই গত মাসে এই চালান করে নিয়ে যে মানি রিসিট করে নিয়ে গেলাম, এরপরে ওরা চালানটাও প্রিন্ট দিয়ে দিল না, বললো যে আপনারা প্রিন্ট করে নিন। হ্যাঁ, না তো ভালো জাস্ট সিল দিয়ে দিলে এরপরে আমরা অফিস থেকে প্রিন্ট করে নিই। না, ঠিক আছে। তো এরপরে প্রিন্টও লাগবে না, এরপর প্রিন্টও দরকার নেই, শুধু আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, নাম্বার দিবেন, আপনার ভ্যাট অফিসার শুধু স্ক্যানিং করবে আর দেখতে থাকবে, স্ক্যানিং করবে, আচ্ছা দেখবে, শেষ। আচ্ছা। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট চলবেন, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।